আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনরা, সকলকে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যেই সময় তোমরা এই শীতের মধ্যে পিঠাপুলি খাবে, ঠিক সেই সময় ফোকাস তোমাদের দ্বার প্রান্তে নক করতেছে যে শুধুমাত্র এইচএসসি তে ভালো করলে চলবে না, ইউনিভার্সিটিতেও কিন্তু তার নিজের আসন নিশ্চিত করতে হবে এবং শীর্ষ স্থান অর্জন করতে হবে। আর সেজন্য আমরা এই যে শীতের বড় বড় রাত, এই রাতগুলোই আমরা অনলাইন অফলাইন সবকিছুতেই তোমাদের পাশে থাকবো এবং তোমরা তোমাদের পড়ালেখাগুলো যেন গুছিয়ে নিতে পারো। আমরা অনলাইনের মধ্য দিয়ে ডিরেকশন দিব এবং তোমরা সেগুলো অফলাইনে বাস্তবায়ন করবে আপাতত আমাদের সাথেই। তো আমরা শুরুতেই আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে বাংলা বিষয়ে। তো বাংলা বিষয়ে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আজকে তোমাদের ব্যাকরণের বিষয়ে একটি ক্লাস তোমাদের উদ্দেশ্যে রেখেছে। আর আমি তোমাদের ক্লাসটি পরিচালনা করব। আমি আল আমিন, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সিনিয়র বাংলা শিক্ষক। তো আমরা আর বসে না থেকে এখনই শুরু করব। একটা কথা বলে নিচ্ছি যে এই সময়টা অনেকের মনে হইতে পারে যে যেই সময় সবাই যেহেতু উৎসবমুখর পরিবেশে নানা দিকে মনোযোগ দিচ্ছে, তো আমরা কেন এখনই পড়ালেখা করব, এরকম মনে হতেই পারে। কিন্তু একটা কথা বলে রাখি, short time pleasure will give you long time pain, but short time pain will give you long time pleasure. ইংরেজিতে এই প্রবাদটার অর্থ আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি। সেটা হচ্ছে এই যে আমরা এখন এই অলসতা, একটু ভালো লাগা, একটু ঘুরতে যাওয়া, অনেক কারণে সময়গুলো নষ্ট করছি। এর মধ্য দিয়ে আমরা একটা আনন্দের মধ্যে কাটাইতে কাটাইতে আমাদের অজান্তেই আমরা আমাদের একটা কঠিন সিচুয়েশন আমাদের জন্য ডেকে আনতেছি। ঠিক একই সময়ে আমরা দেখব একেবারে প্রত্যন্ত এলাকায়, এখন যেহেতু অনলাইনের যুগ, অনেক জায়গা থেকে সবাই সোচ্চার এবং তারা ঠিকই অন্যান্য কিছুর পাশাপাশি একটু সময়, একটু রুটিন মানা, একটু ক্লাস করা, একটু পড়ার মধ্য দিয়ে যাওয়ার ফলে তারা দেখা যাবে এই শর্ট টাইম পেইন, এই যে ডিসিপ্লিন মেনে নেওয়ার কষ্টটা নেওয়ার কারণে এই পেইনটাই তাদেরকে শর্ট টাইম পেইন উইল গিভ ইউ লং টাইম প্লেজার। একটা দীর্ঘ সময় তারা আনন্দ ঘন পরিবেশের মধ্যে যেন যেতে পারে, সেই ধরনের বাস্তবতা সে রেডি করতেছে এখন একটু পড়াশোনার মধ্যে থেকে। তো আমার বিশ্বাস আমার 2026 এবং 27 সেশনের যে শিক্ষার্থী ভাই বোনেরা এবং বিশেষভাবে যারা এইচএসসি পরীক্ষার্থী 2026, তারা অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমতী এবং তারা শুরু থেকেই ডিসিপ্লিনটা মেনে চলবে, এই প্রত্যাশা রেখে আমাদের ক্লাসটা আজকে শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা নিয়েছি এমন একটা টপিক, যে টপিকে আমরা একই সাথে এইচএসসি তেও কাজে লাগবে এবং একই সাথে আমাদের সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে সেখানে সহ পরবর্তীতে আমাদের চাকরি জীবনে যে আমরা যাব, বিভিন্ন চাকরির পরীক্ষা দেব, সেখানেও এই টপিকগুলো আমাদের কাজে লাগবে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা একটু দেখে নেই কি আছে আজকের আমাদের টপিকে। আমাদের টপিকে আছে নত্যবিধান, সত্যবিধান এবং বানান। আমরা দেখছি আর কি। তো আমরা জানি বানান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এখন আমরা দেখে এই যে তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একে একে আমরা আলোচনা করব। শুরুতেই বানান নিয়ে আলোচনা করব। আমরা সচরাচর অনেক বানান ভুল করি। আমরা বাঙালি হিসাবে আমরা যখন একটা ফেসবুক স্ট্যাটাস দিতে যেও কোনো বানান ভুল করি, এর মধ্য দিয়ে আমাদের অডিয়েন্স বা আমাদের যারা বন্ধু, বড় সিনিয়র জুনিয়র যারা এই পোস্টটা দেখে, যখন বানান ভুল দেখে তখন সে আমার সম্পর্কে একটা আইডিয়া করে নেয়, আমার শিক্ষা, আমার যোগ্যতা নিয়ে কথা আসে। এছাড়া আমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ব, সেখানে আমরা যদি এরকম হয়, আমার জানাই আছে যে আমি এই জায়গাটা উইক, বানানে উইক, বা আমি কথা বলতে পারি না, অনেক ধরনের উইকনেসের কারণে আমরা অনেক জায়গায় এই জায়গাটায় অনেক কথা হচ্ছে, সেখানে আমারও একটু পার্টিসিপেট করা উচিত, কিন্তু আমরা করতে পারি না। তো যেদিক দিয়ে আমরা বলি না কেন, বানানের গুরুত্ব অপরিসীম। যদি আমরা খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর যে রিটেন পরীক্ষা নিয়েছে সেখানেও কিন্তু বানানের ভুল থেকে শুদ্ধি অশুদ্ধির প্রশ্ন ছিল এবং সেটা 5 মার্কের রিটেন। এবং তাছাড়া আমরা যে লেখালেখিগুলো করি সেই লেখালেখিতেও যদি বানান ভুল হয়, তাহলে স্যারেরা আমাদের বিনা অনুমতিতে আমাদের নাম্বারগুলো সব কেটে নেয়। এই জন্য আমরা বানানটার বিষয়ে এখন থেকে আমরা সচেতন হব। আমি বলছি না যে আজকের ক্লাসটা করলে তোমার বানানে আর কোনো দুর্বলতা থাকবে না, এটা আমরা বলবো না। কারণ যেহেতু বানান একটা দীর্ঘ ক্লাস, তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যথাসম্ভব গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেসব জায়গা থেকে প্রশ্ন আসে বা প্রশ্ন এখন আসেনি কিন্তু আসার মতো, এইরকম জায়গাগুলো আমরা সিলেক্ট করে তোমাদেরকে জানানোর জন্য। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা বানানের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আচ্ছা, এবং বলে রাখি নত্যবিধান সত্যবিধানও কিন্তু বানানের নিয়ম। তো আমরা বানানের কিছু নিয়ম পড়ার পরে নত্যবিধান সত্যবিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে আমরা কমেন্ট সেকশনে একজন লিখে ফেলেছে যে
ভাই পরীক্ষার আগে বলছিলাম বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা মিস হবে না। ভাই এখন দেখি পাসই হচ্ছে না। আসল ঘটনা আমরা মনে হয় বুঝতে পারছি। আমরা সবসময় যেহেতু এসএসসি, ইন্টারমিডিয়েট একটা বিশাল টাইম, করোনা, শর্ট সিলেবাস এগুলো পার করে এসেছি, এসব জায়গায় অনেক বেশি প্রশ্ন ছিল। অপশনাল প্রশ্ন। এটা উত্তর না দিলে ওইটা দাও। এটা না হলে এর বিকল্প প্রশ্ন আছে সেটা দাও। এবং তুমি নাম্বার পাবে এবং সিলেবাসও শর্ট ছিল। ফলশ্রুতিতে আমরা এসএসসি বা ইন্টারমিডিয়েটে বিভিন্ন জায়গায় এই সুবিধাগুলো পেয়েছি। এটা আমাদের অজান্তে আমরা মনের মধ্যে দাঁড় করিয়ে নিয়েছি যে এভাবেই মনে হয় আমাদের বাকি জীবনে জার্নিটা আমরা যাব। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে যেও মনে হয় কি ব্যাপার না, সবই পাস হয়ে যাবে। কিন্তু বাস্তবতা সেটা নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বা পরীক্ষা পদ্ধতি এই জায়গাটায় আমাদের প্রতিযোগিতাও যেমন বেশি, প্রশ্নের মানটাও অনেক ভালো। এজন্য আমরা যদি আগে থেকে সচেতন হই তাহলে আমরা আশাবাদী আমরা এই ধরনের বিপদে পড়ব না। আজকে কমেন্টস করে যে ছোট ভাইটি আমার আগের সেশনের ছোট ভাইটি এটা বলে জুনিয়র পরবর্তী সেশনের শিক্ষার্থীদের কিন্তু একটা মেসেজ দিয়েছে আরকি। এখন মনে হবে এইটা করে ফেলবো, সেটা করে ফেলবো। আগে থেকে লেখাপড়া ছাড়া শুধু কল্পনার জগতে বাস করলে সেটা যে আমাদের নিজেদের জন্যই বরং হিতে বিপরীত হইতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সচেতন হব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখি আর আমরা কথার মধ্যে যাচ্ছি না। আমরা তাহলে বানানের গুরুত্বপূর্ণ কিছু নিয়মের মধ্যে দেখি। প্রথমেই আমি কোনো নিয়ম লিখি নাই। আর নিয়ম আসলে কঠিন লাগে। আমরা একটু নিয়ম পরে দেখি আরকি। এইটা মনে হয় আমরা এইচএসসি তে এরকম একটা ছক সম্পর্কে আমরা জানি। এই বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলে। আমি একটু কমেন্ট সেকশনে আমি সবার রেসপন্স চাই। আমি একটু জিজ্ঞেস করলে তোমরা একটু বলবে, ঠিক আছে? এইটা আমরা জানি কেন বর্গীয় বর্ণ বলে। আমরা জানি একটা বর্গের চতুর্দিকের বাহুগুলো সেম। কিন্তু আমি যদি দেখি আমার মনে হয় চর্মচক্ষু দিয়ে, অর্থাৎ আমরা চোখ দিয়ে যেটা দেখছি আরকি, এখানে কিন্তু ছকটা কিন্তু চারদিকের দাগটা সেম না। অনেকটা আয়তাকার হয়ে গেছে। কিন্তু একদিক দিয়ে কিন্তু এই বর্ণগুলোকে কেন বর্গীয় বর্ণ বলে? স্কয়ার কিভাবে হয়েছে দেখো। ক থেকে ঙ পর্যন্ত দেখো, ক থেকে ঙ পর্যন্ত ৫ টা বর্ণ, আবার ঙ থেকে ম পর্যন্ত এইদিকেও ৫ টা, এদিকেও ৫ টা, এদিকেও ৫ টা। অর্থাৎ চতুর্দিকে ৫ টা যে বর্ণ, এই সংখ্যার একটা বর্গ সৃষ্টি হয়েছে। সেম সংখ্যা ৫ টা ৫ টা করে আছে। তাই এই ২৫ টা বর্ণকে ব্যঞ্জন বর্ণের ভিতরে আমরা বলি হচ্ছে বর্গীয় বর্ণ। এবং এই ২৫ টা যে বর্গীয় বর্ণ তার মধ্যে ক থেকে ঙ পর্যন্ত এই ৫ টাকে আমরা যদি দেখি, হ্যাঁ, এই ৫ টা আমরা জানি এটা হচ্ছে ক বর্গীয় বর্ণ। অনুরূপভাবে চ থেকে ঞ পর্যন্ত চ বর্গীয়, এই ৫ টাকে ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। আমার মনে হয় সবার এটা জানা আছে যে এখানে যে ৫ টা বর্ণ আছে, এই ৫ টা বর্ণকে আবার বলে নাসিক্য বর্ণ। এটা মনে হয় আমাদের সবার জানা আছে আরকি। তাহলে এটা যদি নাসিক্য হয়, দেখো নাসিক্য বর্ণ। আচ্ছা, আমি কমেন্টসটা ওকে। এখন যদি আমরা খেয়াল করি তাহলে ক বর্গের নাসিক্য বর্ণ কে? ও। তাহলে চ বর্গের নাসিক্য বর্ণ কে? আমরা একটু কমেন্টসে, আমি যেহেতু আমরা এখন শিখতে আসছি, আমরা সবাই একটু, আমরা সবকিছু জানি কিন্তু একটু চুপ না থেকে বরং আমরা একটু হাতটা চালাই। তাহলে একটু আমি জানি আমার সামনে একটা ক্যামেরা আছে, বাট আমি এটাও জানি যে পরোক্ষভাবে হয়তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সামনে অনেক ছোট ভাই বোন বসা আছে। প্রত্যেকের বাসায় নিজ নিজ জায়গায় সে আমার সাথে কানেক্টেড। তো তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে আমরা একটু মানে ইন্টারেক্টিভ আলোচনাটা হবে আরকি ইনশাআল্লাহ। তোমরা লিখতেছো, ঠিক আছে। এখন ঠিক একইভাবে এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু এখান থেকে ৫টা নিয়ম শিখবো, একই সাথে অন্যান্য বেশ কিছু বিষয় একটা বেসিক আলোচনা করছি। তো এই বেসিক আলোচনাটা আমি ১ নম্বর রুলস হিসেবে নিয়ে আসছি। দেখো যে ক বর্গের নাসিক বর্ণ ঙ, চ বর্গের ঙ, ট বর্গের মূর্ধন্য ণ, ত বর্গের দন্ত ন, প বর্গের ম। ব্যাস। তাহলে প্রত্যেকটা বর্গের একটি করে নাসিক্য বর্ণ এখানে আছে। এই ৫টা নাসিক্য বর্ণকে কিন্তু বর্গীয় নাসিক্য বর্ণ বলা হয়। আচ্ছা, একটা বিষয় আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে এই নাসিক্য বর্ণগুলোর একটা ধর্ম আছে। ধর্ম মানে হচ্ছে মানে মুসলিম, হিন্দু এরকম না, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এখন এই ৫টা নাসিক্য বর্ণের একটা ধর্ম মেনে চলে, একটা বৈশিষ্ট্য মেনে চলে, সেটা কি? যে বর্গের নাসিক্য বর্ণ সে ওই বর্গ কয়টার আগে এসে যুক্ত হয়। আবার বলছি, এই নাসিক্য বর্ণগুলো তার নিজের বর্গের বর্ণগুলোর, নিজের বর্গ মানে কি ওই যে সারিটা, এইটার এই বর্ণগুলোর আগে এসে যুক্ত হয়। তাহলে এখন প্রশ্ন আসে যে ঙ বর্ণটা কোন কোন বর্ণের আগে আসবে? ক, খ, গ, ঘ এর আগে।
তাহলে এখন যদি বলি ইও, এই বর্ণটা কোন কোন বর্ণের আগে আসবে? চ ছ জ ঝ এর আগে। দেখো মূর্ধন্য তাহলে কার কার আগে আসবে? ট ঠ ড ঢ এর আগে। দন্তনা আসবে ত থ দ ধ এর আগে এবং ম আসবে প ফ ব ভ এর আগে। এইটা একটা বানানের একটা বেসিক রুলস। এটা কেন বলছি? এটা দেখো সবকিছুই ইন্টারমিডিয়েটে আমরা যখন পড়ি সবকিছু এরকম সহজ মনে হলে আমি সহজভাবেই বললাম। সম্ভবত ২ বছর বা ৩ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা সো ক্রিটিক্যাল একটা প্রশ্ন করে দিছিল। কারণ এইগুলো আবার উচ্চারণের দিক দিয়ে কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে এই বর্ণগুলোকে বলে কণ্ঠবর্ণ আর এগুলোকে বলে তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্ত বর্ণ এবং ওষ্ঠ বর্ণ। তাহলে এখন আমরা যদি দেখি, লক্ষ্য করো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেক দিক দিয়ে তাহলে তাকে আবার নামকরণ করে যাচ্ছে। আমরা এখন যদি বলি কণ্ঠবর্ণ, তাহলে আমরা যদি বলি কণ্ঠবর্ণের নাসিকা বর্ণ তাহলে উঙ। আবার বলতে পারি তালব্য বর্ণের নাসিকা বর্ণ কি? ইঙ। দুই ভাবে কথা কিন্তু বলা যাচ্ছে। এখন প্রশ্ন, ইউনিভার্সিটির প্রশ্ন আমরা বলে থাকি ডিফিকাল্ট হয় না, বাট একটু ক্রিটিক্যাল মনে হবে। যখন পরীক্ষা হবে তখন হয়তো মনে হবে হচ্ছে, বাসায় এসে মিলাই দেখবো হয় নাই, তারপর আবার খেয়াল করবো হ্যাঁ এটা হওয়া উচিত ছিল, এরকমটা ছিল আমি খেয়াল করি নাই। ঠিক আছে, এই জন্য সব দিকে একটু বলতেছি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন করছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে, বেসিক একটা জায়গা খেয়াল করো। যে দিক দিয়ে বলি না কেন তার উদাহরণগুলো কেমন হবে, আমি এগুলো কেন বলছি, এটা বানানোর ক্ষেত্রে কিভাবে কাজ করবে, সেটা হচ্ছে এই। লক্ষ্য করো তাহলে উঙটা ক খ গ ঘ এর আগে যদি আসে তাহলে কেমন হতে পারে? যেমন হতে পারে অঙ্কন। দেখো খ এর আগে আসলে কি হতে পারে? শঙ্খচিল। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারতেছি। যেমন গঙ্গা, সংঘ। তারপরে দেখো ইঙ যদি আমরা এই চারটার আগে নিয়ে আসি তাহলে কি হতে পারে? যেমন হতে পারে সঞ্চয়, লাঞ্ছনা, গেঞ্জি। আমি কিন্তু গেঞ্জি বলেছি তোমাদের, আমি কিন্তু জেনজি বলি নাই, ঠিক আছে? গেঞ্জি জেনারেশন, হ্যাঁ নাকি জেনজি জেনারেশন? তোমরা আমার সামনে যারা আসো তারা তো জেনজি নাকি এর পরের জেনারেশন চলে আসছো কিনা আমি জানি না, কারণ এখন তো যুগ সো ফাস্ট। আরো কিছু বছর পরে পরের জেনারেশন আসার কথা, কিন্তু যেহেতু এখন সবকিছু এআই এর যুগ, জেনারেশন আগেও কিন্তু চলে আসতে পারে আর কি। যাই হোক, এখন আমরা দেখি যেটা দেখার। তাহলে আমার মনে হয় বুঝতে বাকি নাই যে মূর্ধন্য যদি ট এর আগে আসে, যেমন দেখি ঘন্টা, কণ্ঠ, কাণ্ড, দেখো সন্তান, সন্ধ্যা, আনন্দ। মোটা যদি প এর আগে আসে দেখো সম্পদ, সম্বল, শীতের দিনে কম্বল, আমাদের সম্বল, লম্বা, লম্ব, ঠিক আছে, সম্ভব। এই তো। তাহলে এখন দেখো, এখন এই যে বানানের জায়গাটা লিখলাম, দেখো তো খুব জটিল কিছু মনে হচ্ছে? বানান একটা স্ট্রাকচার মেনে চলে। সেটা কি? আবার বলছি, দেখো ক বর্গের নাসিকা বর্ণ ক বর্গের বর্ণগুলোর আগে যুক্ত হবে। অন্য কথায় বলতে পারি কণ্ঠবর্ণের নাসিকা বর্ণ কণ্ঠবর্ণের বর্ণগুলোর আগে এসে যুক্ত হবে। এটা তো আমার মনে হয় সবাই বুঝতে পারছি, রাইট? আচ্ছা, যদি বুঝতে পারি, এখানে একটু বলে রাখি যে আমরা এখানে 5টা বানানের নিয়ম শিখলাম। এখানে কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? আমার মনে হয় কারো সমস্যা হওয়ার কথা না। বেসিক ক্লিয়ার? ওকে, আরেকটা বিষয় খেয়াল করো। এখানে আমরা যদি লক্ষ্য করি যে আমরা বাংলায় কিন্তু 2টা ন, মূর্ধন্য আর দন্ত না, এই জন্য নত্ব বিধান বলে একটা বিষয় পড়তে হয়। আবার 3টা স, আমরা এখন সত্য বিধানের আলোচনা করছি না, একটু খেয়াল করো। সেটা হচ্ছে এই, তাহলে মূর্ধন্য আর দন্ত না, দেখো তো ওরা কিন্তু আছে 2টা সারির। আমরা যখন নত্যবিধান পড়বো, বলে নিচ্ছি, নত্যবিধানে একটা রুলস পড়বো যে ট বর্গের বর্ণগুলোর আগে মূর্ধন্য যুক্ত হয়। তো লক্ষ্য করো কেন হয়, কারণ হচ্ছে দেখো ট বর্গের সিরিয়ালে মূর্ধন্য আছে। আবার নত্যবিধানের ব্যতিক্রমে পড়বো যে ত বর্গের সাথে কখনোই মূর্ধন্য হবে না, হবে হচ্ছে দন্তন্য। এটা দেখো রুলস তৈরি করছে, কিন্তু রুলসটা যে তৈরি হলো ব্যতিক্রমের একটা নিয়ম, মূল নিয়ম সবই কিন্তু এই বেসিক জায়গা থেকে রুলসগুলো উৎপত্তি হয়েছে। যেমন চাইলেও কিন্তু দন্ত না এখানে যাবে না, মূর্ধন্য এখানে আসবে না। মূর্ধন্য কখনোই ত এর আগে আসবে না, থ এর আগে আসবে না, এটা সম্ভব না, কারণ এটা ওর জায়গা না। ঠিক আছে, ও সিরিয়াল মেনটেন করবে।
ঠিক আছে, ওকে। তাহলে আমরা বেসিক ধারণাটা একটু রাখি, দেখি আমরা কতদূর পর্যন্ত বানান নিয়ে আজকে আলোচনা করতে পারি। তাহলে এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো বললাম এটা আমাদের অনেক ক্ষেত্রেই জানা বিষয়। আগে প্রথমত আমরা কিছু বিষয় সহজ থেকে আস্তে আস্তে জটিলের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ, যাতে আমাদের ব্রেনে খুব বেশি চাপ না পড়ে। বছর শুরুতেই কোনো জটিল বিষয় অধিক আলোচনা না করি আমরা, তাহলে আমরা পরের রুলসে চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা, আরেকটা একটু আগের রুলস নিয়ে একটু কথা আছে, তোমরা আবার হয়তো ভুলও বুঝতে পারো আমাকে। এই জন্য একটা বিষয় বলে রাখি, তোমরা কখনো কখনো যেমন অলংকার, অহংকার, কয়ের আগে কিন্তু অনুস্বরও তুমি দেখতে পাও। মনে রাখবা যে হচ্ছে ঙ এবং অনুস্বর এরা কিন্তু সেম সাউন্ড, সেম ধ্বনি, বাট বর্ণটা আলাদা। কথা কি বুঝছো? এখন তোমাদের মনে হইতে পারে, আপনি বললেন ক খ গ ঘ এর আগে ঙই আসবে, তাইলে যখন আমরা বলছি ব্যাংক, কয়ের আগে ঙ না এসে অনুস্বর আসলো কেন? তখন আমাকে বলতে হবে যে খেয়াল রাখতে হবে যে কোনো ইংরেজি শব্দে যেমন কংক্রিট, ইংল্যান্ড, এই সকল বানানে কখনোই ঙ বসে না, অনুস্বর বসে। তাহলে একটা বললাম ইংরেজি বানান বা বিদেশি বানান, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আর কি, সেটা হচ্ছে যে তোমাকে একটু মনে রাখতে হবে যে যদি শব্দটা সন্ধির মাধ্যমে আসে, এখন তোমরা আবার বলো না যে আমাদের আবার সন্ধি ইন্টারমিডিয়েট আমরা পড়ি নাই, এই হয় নাই সে হয় নাই। টেনশনের কোনো দরকার নেই, আমরা একে একে পড়াইতে থাকবো তোমাদের ইনশাআল্লাহ। দেখো, সন্ধির নিয়মে যেমন সঙ্গীত, মূল শব্দটা ছিল সমযোগ গীত, যেমন সংসদ, সমযোগ সদ, সংসার, সমযোগ সার। লক্ষ্য করো, সংসদ, সঙ্গীত, সংলাপ, সংকল্প, এই সকল বানানে কিন্তু দেখো ক খ গ ঘ এর আগে কিন্তু মানে আসার কথা, কিন্তু না এসে কি আসতেছে? অনুস্বর। তাহলে দুটো কথা আমি তোমাদেরকে বলেছি। এক, শব্দটার গঠন প্রক্রিয়া যদি সন্ধির নিয়মে হয় তাহলে সেখানে অনুস্বর বসবে, আর যদি বিদেশি শব্দ হয় সেখানে অনুস্বর বসবে। মনে থাকবে কথা দুইটা? আচ্ছা, একটু মনে করছিলাম একদম সহজ রুলস দিয়ে শুরু করি, কিন্তু কেমনে জড়িয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমি এবার সহজ রুলসে চলে যাচ্ছি। ঠিক আছে, কথাগুলো বলে রাখলাম, পরে ইনশাআল্লাহ আমরা কানেকশন করব। ওকে, এবার আমরা একটু সহজ নিয়ম পড়ি, যা একবার বললেই হয়ে যাবে, কারো মনে হয় না যে এটা কঠিন মনে হবে আর কি। সেটি কি? শব্দের শেষে আলি, আবলি এবং অঞ্জলি শব্দ যদি যুক্ত হয় মূল শব্দের শেষে, তাহলে এখানে সর্বদা হ্রস্বইকার হবে, দীর্ঘইকার কোনোভাবেই হবে না। সেটা কি তাহলে? যেমন খেয়ালি, মিতালি, রূপালী, সোনালী, পুবালী, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, কার্যাবলী, রচনাবলী, বিষয়াবলী, প্রশ্নাবলী, নিয়মাবলী। ঠিক আছে, আরো অনেক কথা আছে এরকম। তো এইরকম কথা আমরা কিন্তু অনেক সময় বলি। এই সকল শব্দের শেষে দেখবা অনেক জায়গায়, মানে অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেখাটা দেখবা শেষে দীর্ঘইকার দিয়ে রাখছে, কিন্তু লিখতে হবে কি? হ্রস্বইকার। আমি জানি এটা দেখার পরে একটা গ্রুপ আমাদেরকে বলবে, তাহলে আপনি রূপালী ব্যাংক এই কথাটা আমাদেরকে লিখে দেখান, বা সোনালী ব্যাংক। তাদের প্রতি আমার পরামর্শ যে কোনো নামের বানান ভুল হইতে পারে না, এটা একটা ইনস্টিটিউশনাল নেম। ঠিক আছে, মানে এটা একটা প্রতিষ্ঠানের নাম, তাই না? সেই জন্য এখানে ওরা যা ইচ্ছা সেটা লিখছে। মনে রাখবে, বাংলা একাডেমি এই নিয়ম কিন্তু একসময় ছিল না, এখন তৈরি করছে আর কি। ফলে আমরা যখন রিটেন লিখবো ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো জায়গায়, তখন এই রিটেন লেখার সময় আমরা যখন এই যে শব্দের শেষে, যেমন আমরা যদি বলি সোনালী রঙের, রূপালী বর্ণের, ঠিক আছে, এরকম যদি বলি, বা মিতালি, এই যে খেয়ালি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এইসব কথা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো সেই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে দীর্ঘইকার না দিয়ে কি দিব? হ্রস্বইকার দিতে হবে, নতুবা বানানটা ভুল ধরে খুব সুন্দর করে আমাদের পারমিশন ছাড়াই নাম্বারগুলো কেটে নেবে। তাই আমরা ছোট্ট করে তোমাদেরকে এই নির্দেশনাটা দিয়ে রাখলাম। এটা একদম সিম্পল একটা রুলস, আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। ওকে, তারপরে দেখো, রুলসটা বুঝে ফেললে তোমরা কমেন্টসে একটু ক্লিয়ার কথাটা লিখে ফেলবা, তাহলে আমি দ্রুত আগাইতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা এর পরের রুলসে দেখবো কি আছে। শব্দের শেষে শীষ যুক্ত বানান অবিকৃত থাকে, অর্থাৎ শীষ বানান এইটাই থাকবে। কিন্তু কখনো কখনো তোমরা দেখো, এই যে আশিস বানানে দেখো মূর্ধন্য দিছে শেষে, ভুলটা হচ্ছে এইটা, দেবাশিস, স্নেহাশিস। তো এই যে দেখো, আশিস, দেবাশিস, স্নেহাশিস, শুধু শীষ বানানটা খেয়াল রাখলেই চলবে, যে
তাহলে অবশ্যই রস্বই দন্তস হবে। এতটুকু কথা আমার মনে হয় ক্লিয়ার। ওকে, তোমরা ক্লিয়ারেন্স জানিয়ে দিয়েছো। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের রুলসটা কি আছে দেখি। তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে বিষয়গুলো খেয়াল করি। মনে রাখবা, ওই যে ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু অনেক সময় আমাদের ভুল করে আর কি, ভুল হয়। তাই আমরা আজকের যেহেতু তোমাদের সাথে আমাদের ব্যাকরণের আজকে প্রথম আলাপ, তাই আমরা অনেক সহজ ছোটখাটো বিষয়গুলো আমরা ইনক্লুড করেছি আর কি। তো দেখো, এরপরে একটা বিষয় আছে, আয়ত্তযুক্ত বানানে তয় তর সাথে ব ফলা বা তর সাথে ব ফলা, এটা কোনো কিছুই ঘটবে না। ঠিক আছে, দেখো সহজ করে বললে আমি বলতে পারি তোমাদেরকে যে আয়ত্ত বানানে কোনো বফলাই হবে না, কথা শেষ। এই দেখো বফলা এটা হবে না, তাহলে শুদ্ধ কি? এই দেখো সায়ত্ত। এখানে কিন্তু দুটো কথা আছে, সযোগ আয়ত্ত। এই সমানে কিন্তু নিজ দন্তস্বের সাথে বফলা থাকলে সেটার অর্থ হচ্ছে নিজ, মানে নিজের আয়ত্ত। এই জন্য বলে স্বায়ত্ত শাসন, তার মানে নিজের শাসন। কি বলে যে স্বাধিকার আন্দোলন সহযোগ অধিকার, তার মানে কি নিজের অধিকার, নিজের অধিকারের পক্ষে আন্দোলন, স্বাধিকার আন্দোলন হয়েছিল। তোমাদের হিস্ট্রি মনে আছে কখন হয়েছিল। ওকে, এরপর দেখো স্বাধীন সহযোগ অধীন, মানে কি নিজের অধীন, অন্য কারো অধীন না, সেই হচ্ছে স্বাধীন। এই জন্য এই দন্তসার সাথে একটা বফলা হয়। ওকে, স্বায়ত্ত শাসন মানে নিজেদের আয়ত্তে শাসন, আমাদের শাসন আমরাই করব। সাহিত্য শাসনের দাবি সেই আমরা জানি ৭১-এর আগে থেকে আমাদের যেমন চলছিল আর কি। তো হিস্ট্রিতে আমরা যাচ্ছি রাষ্ট্র আয়ত্ত, মানে রাষ্ট্রের আয়ত্তে আছে। কর আয়ত্ত, কর মানে বুঝো তো এই যে হাতের কর, মানে বলে না সে আমার হাতের মুঠোয় আছে, তার মানে কি হাতের মুঠোয় আমার, মানে আমার আয়ত্তে আছে আর কি, আমার অধীনে আছে, এটা বোঝায় আর কি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় ছোট্ট বানানগুলো ধরে ফেললাম। ভুল এই যে স্টাইল করে দিবে তোমাকে। যেহেতু এই ধরনের বানান আরো আছে, সেইগুলো আমরা কখনো কখনো ঠিক রাখতে পারি না, কোনটার সাথে বফলা কোনটার সাথে হয় না। সহজ করে মনে রাখবো, আয়ত্ত বানানে কোনো বফলার অস্তিত্ব থাকবে না, শেষ। এখন আমরা দেখবো আরেকটা ছোট্ট একটা ব্যাপার মনে রাখবা, আয়ত্ত আর অধীন কিন্তু একই কথা, সে আমার আয়ত্তে আছে অথবা বলতে হবে সে আমার অধীনে আছে। কিন্তু কেউ যদি বলে সে আমার আয়ত্তাধীন আছে, তাহলেই কিন্তু ভুলে গেল। যেমন নাকি বলা যায় না অশ্রু জল, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো অশ্রু মানেই চোখের জল, তার সাথে আবার জল কেন দিব। ঠিক একইভাবে কেবলমাত্র, কেবল আসলাম অথবা মাত্র আসলাম, দুটো একসাথে হওয়া মানেই হচ্ছে ক্রস। সকল শিক্ষার্থীরা বুঝেছে, দেখো তো আমার এই কথাটা ঠিক আছে কিনা। সকল শিক্ষার্থীরা এই আলোচনাটা বুঝতে পেরেছে, এই বাক্যটা কি ঠিক আছে? হ্যাঁ, তোমাদের উত্তর আসছে কি না, ঠিক নাই। কারণ কি, সকল বহুবচন, আবার শিক্ষার্থীরা এটাও বহুবচন, দুটো একসাথে ঘটতে পারে না, তাই এটা বাতিল। ওকে, এখন তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই সেন্স দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে কি, এটা যেমন বলতে হবে হয় সকল অথবা যে কোনো একটা বহুবচন আমরা নিব। অনুরূপ ভাবে আমাদের এখানেও খেয়াল রাখতে হবে আয়ত্ত অথবা অধীন, বলতে হবে সে আমার আয়ত্ত অথবা অধীন, দুটোর যে কোনো একটা বলবে। ঠিক আছে, অনেকেই তোমরা লিখছো, ধন্যবাদ। প্রাপ্তি তাহচিন লিখেছে, জান্নাতুল ফেরদৌস, খাদিজাতুল কুবরা, তাহচিন খান, লিজা, অনেকেই লিখছে। তো সবার কে আমরা দেখছি, আমরা তোমরা অনেক জায়গা থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছো। কে কোন জায়গা থেকে এই শীতের মধ্যে আমাদের একটা অনলাইন ক্লাস সবাইকে একত্রিত করে দিল। তো যেখানে আমরা শীতের সময় মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব একটা মুভ করতে চায় না, বিশেষ করে যারা গ্রামে, শীতের সময় যাদের মোটামুটি দেখা গেছে রান্নাঘর এক জায়গায়, তো মূল ঘর আরেক জায়গায়, তো বের হওয়াটা খুবই কষ্টকর। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানাও, পরে দেখবো আর কি কোথা থেকে আসছো। এখানে একটা বিচিত্র অভিজ্ঞতা হয়, বহু জায়গা থেকে সবাই আমরা এক জায়গায় হয়ে একত্রিত হই। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে। হ্যাঁ, সেটা হচ্ছে পরের রুলসে আমরা চলে যাচ্ছি। খুব সিম্পল একটা রুলস, বাট খুবই কার্যকরী, এবং এই ভুলটা আমাদের প্রায় ঘটতে থাকে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে সহজভাবে বলি, তুমি যদি রুলস পড়তে যাও তাহলে তোমার কিন্তু অনেক জায়গাটা ইয়ে লাগবে। একজনের কমেন্টস অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে পিরোজপুর, ঝিনাইদহ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঝিনাইদহ জেলার মধ্যে একটা পিরোজপুর বলে জায়গা আছে। আচ্ছা, যেমন তোমার এই যে ঢাকার মিরপুর, এটা কুষ্টিয়ার মধ্যে একটা মিরপুর আছে, আবার বগুড়াতে একটা গাবতলী আছে। ইন্টারেস্টিং।
ঠিক আছে, সেম নাম, বিভিন্ন জায়গায় থাকে। আচ্ছা, অনেকে খুলনা থেকে, কুমিল্লা থেকে, কুড়িগ্রাম, দেখছো সারা বাংলাদেশ আমার সামনে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অনেকগুলো জায়গার মানুষ আসছে, আবার ধানমন্ডি থেকেও চলে আসছে, আমাদের ঢাকা থেকেই, যশোর থেকে আসছে, একজন তো লিখে দিছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রোগ্রাম তো নাই আর কি। যাই হোক, তুমি, আমার মনে হয় তুমি আমাদের আগে শিক্ষার্থী ছিলা, আমাদের সাথে যুক্ত হয়েছো, এই জন্য ধন্যবাদ। আর যদি মালয়েশিয়াতে কোনো অ্যাডমিশন দিতে যাও, তাহলে আনোয়ার ইব্রাহিমকে আমার সালাম জানাইও আর কি। এখন আসো আমরা দেখি এখানে রুলসটা একটু জটিল বলবো। অনেক কথা লিখছে যে কোন শব্দের শেষে দীর্ঘিকার থাকলে এবং তার শেষে তয় বা তা নি নি ভাব ভাবে জগৎ, দেখো অনেক কথা, বিদ্যা, এত কথার পর এখানে কি লেখা আছে একটু দেখো তো। হানিফ সংকেতের ইত্যাদি লেখা আছে, সাংঘাতিক ব্যাপার। ইত্যাদি, এই ইত্যাদি সেই ইত্যাদি নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেহেতু এত কিছু বলার পরে ইত্যাদি বলেছে, তাহলে আমার এত কিছু মনে রেখে লাভটা কি? আমি তো দেখছি আমার কোনো লাভ নাই। সহজ করে বলবো যে কোন শব্দের শেষে দীর্ঘিকার আছে এবং তারপরে কিছু যুক্ত হয়েছে, শব্দ বা শব্দাংশ যুক্ত হয়েছে। কি বললাম? শব্দ বা কোন শব্দাংশ যুক্ত হয়েছে, তাহলে এই যে মূল শব্দের শেষে দীর্ঘিকার ছিল সেটা কি করব আমরা? হ্রস্বইকার বানিয়ে দেব, শেষ। দীর্ঘিকারে ধরো, ধরে হ্রস্বইকার বানিয়ে দাও, শেষ। যদি দেখি মূল শব্দটা মন্ত্রী বানানোর শেষে দীর্ঘিকার হয়, পাওয়ারফুল মন্ত্রী, যদিও তারা এখন উপদেষ্টা হয়ে গেছে, হোক না, আবার মন্ত্রী হয়ে যাবে। দেখো মন্ত্রী শেষে আছে দীর্ঘিকার এবং তারপরে একটা তয় বা যুক্ত হয়েছে, ব্যাস দীর্ঘিকারটা হয়ে গেছে হ্রস্বইকার। এই যে পরিবর্তনটা এতটুকু, কিন্তু কখনো কখনো আমরা খেয়াল করি না, আমাদের কিন্তু নাম্বারগুলো কেটে নেয়। এরপর দেখো মন্ত্রী সভা, দেখো মন্ত্রীর পরে কিন্তু সভা যুক্ত হয়েছে, এই যে সভা, এখানে তয় বা এখানে সভা, তাই দীর্ঘিকার অস্বীকার হয়েছে। দেখো পরিষদ যুক্ত হয়েছে, যদি বলি মন্ত্রী বর্গ, তাহলে বর্গ যুক্ত করলাম, যেটাই যুক্ত করি না কেন দীর্ঘিকারের পরে কিছু যুক্ত হয়েছে, শব্দ বা শব্দাংশ মানে হচ্ছে মূল শব্দের শেষে যে দীর্ঘিকার ছিল সেটা এখন হ্রস্বইকার হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি এখন খেয়াল করি, দেখো পরের বানানটা খেয়াল করো, প্রাণী বানানটা, প্রাণী বানানের শেষে আছে দীর্ঘইকার। এই দীর্ঘইকারের পরে দেখো বিদ্যা যুক্ত হয়েছে, জগৎ, বাচক, সমূহ, প্রাণী সম্পদ অধিদপ্তর বা প্রাণী সম্পদ যদি লিখি, যে কোনো একটা কিছু তুমি যদি যুক্ত করো, তাহলে দেখো প্রাণী বানানের শেষে যে মূল শব্দে দীর্ঘইকার ছিল সেটা এখন কি হয়ে গেল? এই যে দেখো দীর্ঘইকার অস্বীকার হয়ে গেছে, এই যে দীর্ঘইকার অস্বীকার হয়ে গেছে। দেখ পরিবর্তনটা আমরা মনে হয় ধরতে পেরেছি। আচ্ছা, তোমরা বেশ অনেকগুলো কমেন্টস করছো, আমি সবগুলোর উত্তর এখনই আমি দিচ্ছি না, তবে অনেক কথাই আমি শেষে বলে দিব তোমাদের কথাগুলো। আর এর মধ্যে একজন মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছে, আমি খুবই আতঙ্কিত আর কি, মোহাম্মদপুরের মানুষ আমাদের এখানে ক্লাসই করতে আসছে। মাঝে একটা ছড়িয়ে গেছিল যে মোহাম্মদপুর একটা অনিরাপদ জায়গা আর কি, আমি ছোট ভাইকে উদ্দেশ্য করে বলছি না আর কি, মনে পড়লো আর কি। যাই হোক, এখন আমরা দেখি রুলসটা তো আশা করি বুঝতে পারছো। দেখো পরেরটা দেখো, এই যে উপযোগী, শেষে দীর্ঘইকার আছে, এই যে দেখো তা যুক্ত হয়েছে, হ্রস্বইকার হয়ে গেছে। প্রতিযোগী দীর্ঘইকার, দেখো হ্রস্বইকার হয়েছে তা যুক্ত হওয়ার কারণে। হ্যাঁ, ওকে, দেখো তো রুলস ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, তোমরা ক্লিয়ারেন্স দিয়ে দিলেই আমি সামনে এগিয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা পরের রুলসটা যাই, যদিও এখানে এই রুলসটার একটু বাকি আছে। কি বাকি আছে সেটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, তাহলে এই রুলসটাই কিন্তু এখানে আসছে, খেয়াল করো, একাকী শব্দে দীর্ঘইকার আছে, ভালো কথা, এর সাথে তয় বা যুক্ত হয়েছে, ব্যাস দীর্ঘইকার অস্বীকার হয়ে গেছে। দায়ী, দেখো দায়িত্ব, সহমর্মী, সহমর্মিত, দেখো তা যুক্ত হয়েছে, তয় বা যুক্ত হয়েছে, আমার মনে হয় বুঝতে পারছি। তাহলে তয় বা তা বা দীর্ঘইকার যুক্ত হলে এই কাজটা ঘটে, রাইট? আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি। প্রতিদ্বন্দ্বী, দেখো তা যুক্ত হয়েছে, প্রতিদ্বন্দ্বী তা কেন বলতেছি আমি একটু পরে দেখাচ্ছি আর কি। গৃহী, গৃহিণী, ঠিক আছে, শেষে নি যুক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার এই দীর্ঘইকারটা কি হয়ে গেল? দেখো হ্রস্বইকার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই নিয়মটা সকল পাওয়ারফুল মন্ত্রীরা মানবে, সকল প্রাণী মানবে, সবাই মেনে নেবে। কিন্তু ভাই, পুরুষ এবং নারীদের ভিতরে সবাই কি মানবে? কে মানবে না বলো? কথা, এই কথাটা মানবে না নাকি পুরুষ না নারী? কথা ঠিকঠাক কথা শুনতে চায় না কারা, আজকে দেখা যাক। এখানে কমেন্টস আসছে, দেরি হচ্ছে, আমি একটু ফোনে, আমার মনে হয় একটু আরো দ্রুত আমি দেখতে পারবো আর কি।
সাবিয়া ইসলাম, দেখো আমাদের একটা ছোট বোন বলে দিছে নারীরা কথা মানবে না। এখন এটা দায়ভার কিন্তু, তাইলে এখন শোনো, কোনো ছেলে আপাতত কমেন্টস করবে না, তাহলে কিন্তু বিপদে পড়বা। আমি জানি এইভাবে বলা ঠিক না। এবার আসি, এই কথাটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই কথাটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। যেমন এখানে হচ্ছে তোমার কে লিখছে, খাদিজা আক্তার লিখেছে নারী, প্রাপ্তিতা আসিন লিখেছে নারী, ঠিক আছে, অনেকে লিখেছে। তো এখন এটা লেখাটাই স্বাভাবিক, কিন্তু এটা সোসাইটি এরকম মনে করে আর কি, সেটারই প্রতিফলন। কিন্তু বাস্তবতা এরকম না, এটা একদম ভুল কথা। এটা সবার ক্ষেত্রেই হয়। কিছু ছেলে মানুষ বৈশিষ্ট্যের দিক দিয়ে নারী সুলভ, আবার অনেক নারী মানুষ বৈশিষ্ট্যের দিক দিয়ে পুরুষ সুলভ হতেই পারে, কিন্তু এইসব বিষয়টা সবার ক্ষেত্রেই ঘটে। আচ্ছা, এখন খেয়াল করো, তোমরা বলেছো সব মেয়েরা হচ্ছে কেউ ইয়ে করবে না, এরকম কথাটা লিখছো আর কি। আমি তোমাদের অনেকগুলো এখান থেকে কমেন্ট দেখছি, এখানে কমেন্টস থেকে ফোনে মনে হয় আরেকটু ফার্স্ট আমরা দেখতে পারবো, এখানে অনেকগুলো আসছে আর কি। হ্যাঁ, এখন খেয়াল করো, কথাগুলো আমি এই জন্য বললাম মনে রাখার সাথে, একদম মনে রাখার সাথে, শুধুমাত্র মনে রাখার সাথে। এখানে ছেলে মেয়ে কোনো ইস্যুই না, একদম না, ঠিক আছে। লক্ষ্য করো, নারী, সতী, কুমারী, ধাত্রী, লক্ষ্য করো তো এই যে কথাগুলো, এটা কাদের সাথে সম্পর্কিত? নারীদের সাথে সম্পর্কিত, যাতে অনেকগুলো ব্যতিক্রম মনে রাখতে ডিফিকাল্ট লাগবে, তাই আমি তোমাদেরকে বললাম এইভাবে, ঠিক আছে। আবারও বলছি, এই কথার সাথে আমার ছোট ভাই বোন কারোরই কোনো ইয়ে নাই, জাস্ট মনে রাখার স্বার্থে যে নারী কেন্দ্রিক কিছু শব্দ আছে যারা এই নিয়মটা মানে না। যে এতক্ষণ যে নিয়মটা পড়ছিলাম যে শব্দের শেষে দীর্ঘকার থাকলে এরপর কিছু যুক্ত হলে দীর্ঘকার অস্বীকার হয়ে যাবে। যেমন দেখো, এখানে প্রত্যেকটা শব্দের শেষে দীর্ঘকার আছে। তোমরা বলতে পারো সুশ্রী আর কুশ্রী নারীর সাথে সম্পর্কিত কিভাবে? হ্যাঁ, কারণ হচ্ছে যদি একটা মেসে বা একটা হোস্টেলে, একটা ছেলেদের হোস্টেলে মনে করো 5 বছর থাকলেও তারা এই প্রতিযোগিতা করবে না ছেলেরা যে কে কার থেকে তার রূপ বেশি, সৌন্দর্য বেশি, এরকম বলবে না। কিন্তু আমার মনে হয় একথা কেউ অস্বীকার করবে না, একটা হোস্টেলে যদি 1 মাস 5 জন এক জায়গায় থাকে এবং তারা নাকি হয় নারী, তাহলে তাদের মধ্যে ওপেনে বা গোপনে যেভাবেই হোক একটু আলোচনা হবে সবার মধ্যে কে বেশি সুন্দর। এই সুশ্রী মানেই হচ্ছে সুন্দর, কুশ্রী যে একটু কি অসুন্দর, ঠিক আছে। তো এই আর কি, তাইলে আমরা বলতে পারি নারী বা নারী সুলভ কিছু শব্দ আছে যারা এই নিয়মটা মানে না। কি সেই নিয়ম মানে না? এই যেখানে দেখো, সেটা হচ্ছে এই নারীর সাথে এখন আমি যদি বলি দেখো নারীত্ব, তাহলে দীর্ঘকারী থাকবে সুশ্রিতা, কুশ্রিতা, সতীত্ব, কুমারিত্ব, ঠিক আছে, এরকম। বা আমি এখন যদি বলি মনে করো নারীবাদী, এরকম অনেক কথা বলতে পারবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা বেশ কিছু বিষয় আমরা শিখে ফেললাম ব্যতিক্রম সহ। এবার আসি আমরা আরেকটা ছোট্ট একটা রুলসে। তোমরা আচ্ছা, বর্তমান যে যুগ, এই যুগে তোমরা কি কেউ ইয়ে দেখেছো, এই যে কি বলে যে ভূত দেখেছো কেউ? অনেকে ভূত এফএম শোনে আর কি। আমি বলি ভাই, তোমরা ভূত না দেখে থাকলে এখন দেখো, আমি তোমাদের একটা ভূত দেখাই। এই যে দেখো ভূত, এটা হচ্ছে ভূত, এটা হচ্ছে ভূত। হ্যাঁ, মানে ভূত বানান আর কি। তোমরা যা ভাবছো তা না, আসল ভূত না। এই ভূত বানানে সর্বদা দীর্ঘকার হবে। পৃথিবীতে যত ভূত আছে মনে রাখবা, মানে ভূতের বানান আর কি। ঘনীভূত, বাষ্পীভূত, দ্রবীভূত, পঞ্জীভূত, এরকম আমরা অনেক কথা বলি না? আচ্ছা, এটা হচ্ছে যত ভূত আছে সব ভূতে আমরা দীর্ঘকার দিব, কিন্তু মনে রাখবা অদ্ভুত বানানে অদ্ভুত ভাবে রস্যকার। এই যে অদ্ভুত বানানটা, অদ্ভুত বানানে রস্যকার, এখানে আরেকটু কথা লেখা আছে অদ্ভুত, ভুতুড়ে, ভূতি, এই কয়টা ছাড়া সকল ভূতে দীর্ঘকার হবে, কিন্তু এইগুলো হবে না। যেমন ভূত, প্রভূত, পরাভূত, একীভূত, বশীভূত, দ্রবীভূত, সব ভূতে দীর্ঘকার, কিন্তু অদ্ভুত, ভুতুড়ে আর ভূতি শব্দে রস্যকার। এই কথাটা আমরা একটু মনে রাখবো। আরেকটা বিষয় আমরা একটু মনে রাখবো, কিছু বানানের অংশ আছে, এই বানানে কখনো মূর্ধন্য হয় না, দন্তস্ব দিতে হয়। সেটা কি? স্পৃহ, স্পন্দ, আবার তোমার হতে পারে স্পন্দন, এটাও হইতে পারে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে উদাহরণ, ঠিক আছে। যেমন স্ফুট,
এখানে হতে পারে স্ফুটন, এই শব্দ অংশগুলো, বা দেখো স্ফুর, এরকম স্পষ্ট, হ্যাঁ এরকম যেমন সুস্পষ্ট যদি তুমি বলো আর কি, তাহলে কিন্তু স্পষ্ট বানান সর্বদা দন্তস হবে। হ্যাঁ, আচ্ছা, স্পষ্ট, এরকম যে বানানের অংশগুলো আছে এই বানানের সর্বদা দন্তস হবে, এখানে মূর্ধন্য ষ আসবে না। এটা আমরা আবার সত্য বিধানের ওখানে কিন্তু আমাদের পড়তে হবে। তো আমরা আগে এখানে মূলত একটু কিছু কথা আছে আমরা একটু জেনে রাখলাম আর কি। আচ্ছা, তোমরা আরো বেশ কথা এখানে লিখছো আর কি, আমরা দেখছি। খেয়াল করো, তাহলে আমরা এইটা মনে হয় ক্লিয়ার আর কি। যদি বুঝতে না পারো এইদিকে খেয়াল করো, এই যে দেখো নিস্পৃহ, নিস্পন্দে দন্তসে আছে, কিন্তু আমরা এখনো নিয়মটা পড়ি নাই। কিছু নিয়ম আছে যে নিয়মে আগে যদি রস্বইকার থাকে আগের বর্ণে, তাহলে কিন্তু মূর্ধন্য ষ দিতে হয়, ঠিক আছে। যেমন পুষ্প বানানে কিন্তু মূর্ধন্য ষ, নিষ্ফল মূর্ধন্য ষ, বহিষ্কৃত বহি আসছে, আবিষ্কার সব মূর্ধন্য ষ। এইটা আমরা মনে হয় একটু জানি, বাট আমরা সত্যবিধানে আরো পড়বো, সময় ইনশাল্লাহ আমরা আশা করছি সময় পাবো, দেখি সামনের দিকে আগাইতে থাকি। তো সেখানে এইটা ব্যতিক্রম নিয়ম হিসেবে কাজ করবে এই রুলসটা। হ্যাঁ, এই জন্য এখানে একটু বলে রাখলাম, যাতে ওই সময় একটা আলোচনা হবে, এখন হবে দুইবার রিপিট আলোচনা হইলে এই রুলসটা ভালো মতো মনে থাকবে, যেহেতু এটা দিয়ে আমাদের ক্রিটিক্যাল প্রশ্ন করে দেয়। এরপরে খেয়াল করি আর একটা ছোট্ট একটা নিয়ম পড়ি, একদম সিম্পল একটা নিয়ম। সেটা হচ্ছে এই যে দেখো কোনো শব্দের শেষে বাহী, জীবী এই বানানে সবসময় দীর্ঘকার হয়। যেমন দেখো পরিবাহী, নির্বাহী, কর্মজীবী, এই যে জীবী, শ্রমজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী। হ্যাঁ, আচ্ছা, মালবাহী বলে না, মালবাহী গাড়ি যেটা মাল বহন করে, নির্বাহী। হ্যাঁ, আচ্ছা, এরকম বানানগুলোতে সর্বদা দীর্ঘকার হবে শেষ। তাহলে আমাদের এইটাও একদম সিম্পল একটা রুলস আমরা পড়ে ফেললাম। আর একটা নিয়মে চলে যাই, আমরা দেখি কি আছে আমাদের এরপরে রুলসে। খুব সুন্দর একটা রুলস আছে, এটা আমরা দেখতে পারি আর কি। লক্ষ্য করো, তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পারবা। আমরা জানি যে কিছু বানান আছে যে বানানটা লিখতে গেলে আমাদের এরকম একটা ঝামেলার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সেটা কি? সেটা হচ্ছে এই রুলসটা মনে করো আমরা যদি দেখি, সরি রুলস নেই, কোন কোন বানানে আমরা কি হয় যে আমরা দেখি যে রস্যকার নাকি দীর্ঘকার দিয়ে শুরু করব, এইটা নিয়ে আমরা একটা বেকায়দায় পড়ে যাই আর কি। যেমন আমি এখন বললাম যে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ মনে করো লিখলাম, বুঝতেই পারছি একটা রস্য বা দীর্ঘ হবে, কি যে হবে রস্য না দীর্ঘ, এরকম আমাদের মনে হয় আর কি। তো কখন রস্য কখন দীর্ঘ সেটা একটু সহজে মনে রাখার টেকনিক আছে। সেটা কি? দেখো দূরত্ব যদি বোঝায়, দূরত্ব বানানে যে প্রথমে যে দূর কথাটা থাকবে বা দু কথাটা থাকবে, সেখানে এই যে দীর্ঘ দিতে হবে, সেই বানানে দীর্ঘ। আর বলছে অন্য অর্থে, বলছে অন্য অর্থে দূর বানানে দেখো রস্য, ব্যাস। তাহলে এখানে কিন্তু দুইটা রুলস আছে। এক, যদি দূরত্ব হয়, এই যে দেখো যদি শব্দটা হয় দূরত্ব, তাহলে দীর্ঘকার দিতে হবে। আর যদি অন্য অর্থ দেয় তাহলে সেখানে রস্যকার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। দেখি বিষয়টা কেমন। সেটা হচ্ছে এই দেখো দূর, দূরত্ব, দূরদর্শী, দূরপাল্লা, দূরপ্রাচ্য, দূরবীক্ষণ, এই সব কিছু সব দূরের সাথে সম্পর্কিত। দূরবীক্ষণ মানে দূরের কিছু দেখতে ব্যবহার হয়। দূরপ্রাচ্য, দূরপাল্লা, ঠিক আছে। দূরদর্শী, যে দূরের কিছু দেখতে পারে। দূরদর্শী মানে কি? ভবিষ্যৎ দেখতে পারে। তোমাদের মধ্যে দূরদর্শী কারা? যারা এখনই অলসতা করছো, কিন্তু এটা অনুভব করতে পারা যে আজকের অলসতাটাই পরবর্তী দিনের জন্য আমার কিন্তু খারাপ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। অথবা তুমি এখন পড়ালেখা না করে সময় নষ্ট করছো, সেটাও এই যে দূরদর্শিতা থাকা দরকার। সবসময় প্রেজেন্ট না দেখে যে আমি 5 বছর পরে কোথায় যেতে চাই, আমি কি হতে চাই, সেটার জন্য আমি এখন কাজ করছি কিনা, নাকি শুধু মনে করো যে অলিক স্বপ্ন দেখতেছি, তাহলে তো বলতে হবে এপিজে আব্দুল কালামের ওই কথাটা, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তাহলে এটাও একটু খেয়াল রাখতে হবে। সেজন্য দূরদর্শী হচ্ছে সবসময় কি দূর ভবিষ্যৎ আগে থেকেই ভাবতে পারা যে কি ঘটতে চলেছে, এইটা আর কি। এখন এই যে দূরদর্শী তার মানে কি দূর ভবিষ্যৎ, মানে দূরের কিছু সে অনুভব করতে পারে, তাহলে দূরের সাথে সম্পর্কিত আছে, এই জন্য এগুলো সব দেখো কি হয়েছে, দীর্ঘকার হয়েছে। লক্ষ্য করো সব, ব্যাস। এখানে একটু বলে রাখি, এক্ষেত্রে একটু বলে রাখি, দূরবীন কথাটা, দূরবীন দিয়েও কিন্তু দূরের কিছু দেখা হয়।
দূরবীক্ষণের আরেকটি নাম হচ্ছে দূরবীন। মনে রাখবা, দূরবীন বানানে কিন্তু আমরা রস্যকার দিব, কারণ এই শব্দটা ফার্সি ভাষার শব্দ। আর কোনো বিদেশি শব্দে মনে রাখতে হবে, কোনো বিদেশি শব্দে দীর্ঘকার দেওয়া যায় না, তাই দূরবীন বানানে রস্যকার দিয়ে লিখতে হচ্ছে। যদি এই নিয়মটা না থাকতো, তা আবার বিদেশি শব্দটা না হতো, তাহলে কিন্তু দূরবীন বানানে আমরা দীর্ঘকার দিতাম। এমনকি আগের অনেক বইপত্রে এখনো তুমি দূরবীন বানানে দীর্ঘকার দিয়েই খুঁজে পাবে। কিন্তু বর্তমান আপডেট বানানো অনুযায়ী বিদেশি শব্দে যেহেতু দীর্ঘইকার এবং দীর্ঘকার একটাও বসে না, এই জন্য আমাদের এটা একটু সচেতন থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার খেয়াল করো, অনেকেই অনেক কথা বলছে আমাদের এখানে কমেন্ট সেকশনে, তো দেখছি অনেকে পড়ালেখার বিষয় আছে, আবার কেউ কেউ অন্যান্য বিষয়ে বলছে। বেশ কিছু কমেন্টস আমার চোখে পড়েছে আর কি। আচ্ছা, খেয়াল করো, তোমরা বা অনেকে অনেক পরামর্শ চাচ্ছ। শুরুতে দেখছিলাম আর কি, আমি সবসময় দেখতে পাচ্ছি না কমেন্টস গুলো আর কি। তো দেখো, পরামর্শগুলো আমরা একটু শেষে দিই, আগে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো, আরেকটা বলা হয়েছে ভিন্ন অর্থে, বা আমি তোমাদেরকে বলতে পারি যে শব্দগুলো নেতিবাচক অর্থ দেয় বা খারাপ অর্থ দেয়। লক্ষ্য করো, আমি যেটা বলছি সেটা শুনো, ঠিক আছে? আমরা যখন অ্যাডমিশন করেছিলাম, আমাদের একটা ভাই সাধারণ জ্ঞানের, আমাদের সিনিয়র বড় ভাই তিনি ছিলেন। তো উনি একটা কথা বলতেন যে টার্গেট ফিক্সড করো বাঘের মতো। যে বাঘ হচ্ছে, মনে করো এখানে যদি 10টা হরিণও থাকে, ও যেটাকে টার্গেট করবে, অন্য কোনোটা যদি ওর আশপাশে চলে আসে সেটার এসে অ্যাকসেপ্ট করবে না, ও যারা টার্গেট করছে ওকেই ধরবে। এই জন্য ওর ফোকাস থাকে একদম ওর দিকে। এমনকি আমরা জানি যে বাঘের থেকে হরিণ কিন্তু অনেক বেশি কি করতে পারে, দৌড়াইতে পারে। কিন্তু দিন শেষে হরিণ, মানে প্রাকৃতিকভাবেই হরিণ কিন্তু বাঘের থেকে তার গতি বেশি। কিন্তু বলতো, শিকার হয় কে, মানে সফল হয় কে? বাঘ। ব্যর্থ হয় কে? হরিণ। কারণ কি? কারণ হচ্ছে এখানে বাঘ সর্বদা ও এক টার্গেট নিয়ে ও দৌড়ায়, ও পিছু টান নেয় ওর ভিতরে, ও যারা টার্গেট করছে ওই দিকেই দৌড়াইতে থাকে। হরিণের ব্যর্থতার কারণটা কি? সে কিছু দূর যায়, আরেকটি পিছন দিকে তাকায়, বারবার দেখে যে বাঘ কোন পর্যন্ত আসছে। এই যখনই সে পিছন দিকে তাকায়, ততক্ষণে সে শিকারে পরিণত হয়। আমি তোমাদের প্রতি পরামর্শ দিব, অনেক অনেক রকমই তোমাদের মোটিভেট করবে, বলবে, কিন্তু একটা কথা মনে রাখো, এক টার্গেট ফিক্স করবা বাঘের মতো, এবং তুমি ফিক্সড চিন্তা করবা যে আমার এই জিনিসগুলো পড়তে হবে, এইটার সাথে এইটা। তো সেই কারণে তুমি সেইভাবে যদি তুমি সামনে আগাও, তাহলে আমার আশাবাদী, এদিক ওদিক যত বেশি তুমি দৌড়ঝাঁপ করবা তত সময় নষ্ট হবে, শেষ দিকে তুমি আফসোস করবে। আরেকটা কথা মনে রাখবে, যে সফল হয়নি তার পরামর্শ যদি তুমি শোনো, যে কখনো পাহাড়ে ওঠেনি তার কাছে তুমি শুনবে, বলবো ওরে বাপরে বাপ, পাহাড়ে তো ওঠাই যাবে না, এইটা হবে সেইটা হবে, এই হবে সেই হবে। আমি তোমাদেরকে বলছি, তোমাদের পাড়া প্রতিবেশীর, মনে করো ওই আন্টির কাছে যাও যে আন্টির ছেলেমেয়েরা ব্যর্থ হয়েছে, তোমাকে এত কারণ দেখাবে, কি দরকার, এটা হবে না, আমি জানি আমার ছেলে মেয়ে কত মেধাবী ছিল, এই ছিল সেই ছিল, ও তাই পারে না, আর তুমি তো পারবেই না। অনেক বড় ভাই আছে, বড় বোন আছে, অনেকেই আছে, তাদের বিষয়টা এরকম। বাট তুমি একজন সফল মানুষের কাছে যাও, উদার মানসিকতার মানুষের যাও, যে খুব সবাইকে সবার ভালো চায়, এরকম মানুষের কাছে যাও, দেখবা তোমার ভিতরে সে আশার সঞ্চার করছে, তোমাকে জাগিয়ে তুলছে। এই পৃথিবীতে এটা একটা প্রতিযোগিতা, এটা একটা রেস। কেউ কোনো কিছু হয়ে আসে না, সবকিছুই তাকে হতে হয়। জিরো থেকে হিরো হতে গেলে একটু কষ্ট করতে হবে, সঠিক গাইডলাইন নিয়ে। আশা করছি তোমরা এই জায়গাটায়, তোমরা জেনজি যারা আছো আর কি, তারা সঠিক সিদ্ধান্তটা নিবে ইনশাল্লাহ। ফোকাসের সাথে পথ চলায়, যারা ইতিপূর্বে সফল হয়েছে তাদের পরামর্শ নাও এখন থেকে, সেভাবে তোমরা সামনে আগাও, ইনশাল্লাহ টপ রেজাল্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে তো আমরা, আর আমি তোমাদেরকে ক্লাসের মাঝখানে একজন দেখলাম যে অনেকে অনেক কমেন্টস করছে, আমি জানি না অন্য কারো সে প্রতিনিধি কিনা, বা এখানে ইচ্ছা করে আমাদের সাথে এরকম করছে কিনা আর কি, বা অন্য কোনো জায়গা থেকে পেইড কিনা, তাও আমরা জানি না আর কি। তো এখন দেখি আমরা, ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা যেখানে আসলে মূলত আসছি আর কি, প্রত্যেকদিন যে ক্লাসগুলো হয় সময়গুলো নষ্ট না করে, এমনিতেও সময় চলে যাবে। তুমি যখন হচ্ছে ফোকাসের সাথে শুরুতেই পথ চলা শুরু করছো, এই যে তোমার আগে থেকে কিছু পরীক্ষা, কিছু গাইডলাইন্স, কিছু ক্লাস হচ্ছে, এটা তুমি এগিয়ে থাকতেছো, তুমি 100% সময়টা যদি কোনো জায়গায় তোমার ইনভলভমেন্ট না থাকে, বা তুমি ফোকাস না হোক, তুমি অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাড হও, তাহলে যদি তুমি অ্যাড থাকো, তাহলে আমার মনে হয় তুমি ডিরেকশনগুলো পাবে, বা সময়টা যে চলে যাচ্ছে, যেহেতু আমরা এখন অনলাইনে হিউজ সময় নষ্ট করি, সেই সময়টা তোমার কিন্তু কাজে লাগতেছে।
তুমি এগিয়ে থাকতেছো আর কি। আর অনেকে আছে যে অবচেতন মনে সময়গুলো নষ্ট করছে। তো এখন আমরা একটু খেয়াল করি আর কি, দেখি যদি আমরা এখন লক্ষ্য করি আর কি, এখানে আমরা যেটা দেখবো আর কি, বলছিলাম যদি নেগেটিভ অর্থ দেয় বা খারাপ অর্থ দেয়, যেমন যদি তোমাকে বলি দুর্নীতি, তুমি বলো ভালো না খারাপ, তুমি বলবা এটা খারাপ। দুঃশাসন খারাপ, দুঃসহ, দুর্নাম, দুরবস্থা, দেখো দুরান্ত, দুর্বিষহ, দুর্গম, দুর্গন্ধ, দেখো দুর্জন, দুর্ঘটনা, দুর্বিনীত, দুর্ভিক্ষ, দেখো দুষ্প্রাপ্য, এই কথাগুলো দেখো সবই নেতিবাচক অথবা খারাপ অর্থ দিচ্ছে। এই জন্য এগুলোতে দেখো সব রস্যকার। ব্যাস, তাহলে তোমাদের কাছে এখন মনে হতে পারে যে ঠিক আছে, আপনার কথা তো বুঝতে পারলাম, তাহলে দূষণ, দূষণীয়, দূষিত, এই বানানগুলো তো খারাপ অর্থ দেয়, এটা তো নেতিবাচক। দূষণ কি ভালো? খারাপ। তাহলে এখানে কেন এরকম হলো? তোমাদের মনে হইতে পারে আর কি। আচ্ছা, এই বানানগুলো ব্যতিক্রম ভাবে মনে রাখতে পারো যে এখানে রস্যকার হবে না, দীর্ঘকার হবে। অন্য কথায় মনে রাখবা যে বানানের ভিতর দূর থাকতে হবে। এই যে দেখো দূর কথাটা থাকতে হবে। এই দূষণ, দূষণীয় বা দূষিতের মধ্যে দূর কথাটা কিন্তু নাই। বুঝতে পারছো? এই কারণে এখানে কিন্তু আর তোমার রস্যকারের প্রয়োজন পড়ছে না। বানানের মধ্যে দূর কথাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ? যেমন মনে করো আমরা বললাম যে কারো দুলাভাই মনে করো খারাপ। এখন ভাবতেছে দুলাভাই, আমার দুলাভাই যেহেতু খারাপ, তাহলে এখানে তো রস্যকার হবে। কিন্তু হলো না মনে করো আরকি। ঠিক আছে? আচ্ছা, কারণ কি? দুলাভাইয়ের মধ্যে তো দূর কথা নাই। তো এইভাবেও তুমি মনে রাখতে পারো। মূলত আমাদের দিন শেষে মনে রাখতে হবে। তা অনেকে অনেকভাবে তোমাকে বোঝাবে। কিন্তু দিন শেষে আমাদের কাজটাকে যেভাবেই আমি বুঝি না কেন, জিনিসটা আমার মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় আমাকে সেভাবে লিখতে হবে আরকি। আচ্ছা, এটা যেভাবে বইয়ে লেখা থাকে আমি সেভাবে লিখে নিয়েছি, বাট তোমাদের আমি পাশাপাশি কৌশলটাও বললাম। এখন আমরা আরেকটা রুলস দেখি, খুবই সিম্পল একটা রুলস, সেটা হচ্ছে ভাষা এবং জাতির নামে হ্রস্বইকার হয়। যেমন আরবি ভাষা, ফার্সি ভাষা, ফরাসি, সিংহলি, দেখো বাঙালি, ফরাসি, পাকিস্তানি, এরকম বানানগুলোতে দেখো সবগুলো ভাষা হোক, জাতি হোক, সেই বানানগুলো শেষে দেখো সব হ্রস্বইকার। তো হ্রস্বইকার আমরা দিয়ে দিয়েছি, ব্যাস। আরেকটা, এই রুলসটা তোমরা একটু খেয়াল রাখো, এখান থেকে আমরা বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকি আর কি। যদি আমরা খেয়াল করি যে হচ্ছে এখানে আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে এই যে সত্য বানানটা, এই প্রথম যে সত্যটা আর কি, তাহলে এই সত্য বানানটা দেখো বিদ্যমান অর্থে। যেমন অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট আমরা যখন বলি, তাহলে তার ভিতরে কিন্তু আরেকটা মানুষের অস্তিত্ব রয়েছে বা বিদ্যমান আছে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, যখন আমরা দেখছি এই সত্যটা দুটোতেই দেখো বফলা, দন্তসের সাথেও বফলা, আবার তয়ের সাথেও বফলা, এটা হলো মালিকানা অর্থে। যেমন সত্ত্বাধিকার, তাহলে সত্ত্বাধিকার, যেমন এই বইয়ের সত্ত্বাধিকার কি, মানে কে তার মালিক। ঠিক আছে? এইটা আর কি। আচ্ছা, এখন যদি খেয়াল করি সত্ত্বেও, এখানে দেখো সত্ত্বেও অস্তিত্ব অর্থে, এটা একটু যদি খেয়াল করো। আচ্ছা, অস্তিত্ব অর্থে সেটা কি? যেমন সে বাসায় আসা সত্ত্বেও, তার মানে সে কি? এখানে তার সে অবস্থান করেছে, তার অস্তিত্ব এসেছিল কিন্তু সেই কাজটা করে নাই। এরকম আমরা বলি না? সেই সত্ত্বেও বানানটা কিন্তু দেখো তয় তর সাথে একটা বফলা আছে। ঠিক আছে? আর এখানে দেখো যেটা মালিকানা অর্থে, সেটা দন্তসের সাথে বফলা, তয়ের সাথে বফলা। আবার একই সাথে এই যে সত্য অর্থ, দেখো বানানগুলো কিন্তু তিন রকমের, তোমরা একটু খেয়াল করে নিবে। ঠিক আছে? একটা হলো সত্ত্বেও, আর একটা হলো সত্য, আর হলো এই সত্য। বা এটার আরো আলোচনা করা যেত, এটার আরো ক্রিটিক্যাল আলোচনা আছে, বাট আমি ওই পর্যন্ত যাব না, বা তোমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নাই। আপাতত যেটা বলছি সেটা যদি একটু খেয়াল করো আর কি। এরপরে যদি একটু দেখি যে এরপরে আরেকটা বিষয় আমরা শিখি আর কি। লক্ষ্য করো প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা একটু খেয়াল করো, এখানে কি আছে দেখো, দন্তসের সাথে থ, মানে কোন শব্দের শেষে, এবং কখন কোন শব্দের শেষে দন্তসের সাথে ত যুক্ত হয়, এটা নিয়ে এই ধরনের প্রশ্ন আসলে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আসলে কি হবে। মনে করো গৃহস্থ না গৃহস্থ, মুখস্থ নাকি মুখস্থ, ত নাকি থ, এইটা নিয়ে আমাদের কনফিউশনটা খুবই কাজ করে। তাহলে এটা আমরা কিভাবে এটা সলভ করবো, সেটা হচ্ছে এই, তোমরা মনে রাখবা এখানে খুব সুন্দরভাবে করে দিয়েছে যে যদি শব্দটা শুদ্ধ হয় তাহলে তারপরে দন্ত শয় থ যুক্ত হবে, আর যদি শব্দটা অশুদ্ধ হয় তাহলে তারপরে দন্ত শয় ত যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি আর কি, যে সেটা হচ্ছে যেমন গৃহস্থ, লক্ষ্য করো গৃহ শব্দটা কিন্তু শুদ্ধ, তারপরে কি যুক্ত হয়েছে দেখো দন্ত শয় থ। যেমন নিকট শব্দটা কিন্তু অর্থ আছে, মানে শব্দটা অর্থ থাকতে হবে এবং শুদ্ধ হতে হবে। মনে করো তাহলে আমরা গৃহ শব্দ শুদ্ধ পেয়েছি, নিকটও পেয়েছি। আচ্ছা, অন্তস্থ, এখানে একটু যা মিস হয়ে গেছে, এটা এখানে মনে হয় টাইপ মিস্টেক আর কি, অন্তস্থ তো অখণ্ডতা পড়ে গেছে আর কি। লক্ষ্য করো অন্ত শব্দের অর্থ আছে। আচ্ছা, অন্তস্থ আমার মনে হয় বুঝতে পারছি আর কি।
আচ্ছা, অন্ত মানে শেষ। মুখস্থ, দেখো মুখ, ওকে। প্রকৃতি অর্থ আছে বৃত্ত, পরিধি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে সবগুলো দেখো শব্দের অর্থ আছে, তারপর দন্ত সয় থ হয়েছে। কিন্তু পরের অংশগুলো একটু লক্ষ্য করো তো সবাই, সেটা হচ্ছে এই এখন যদি একটু খেয়াল করো যে সেটা হচ্ছে এই যে দন্ত সয় ত দিছে, এর আগে কি আছে? আশ্ব। তুমি বলো তো, আশ্ব বলে কি বাংলায় কোনো শব্দ আছে? নাই তো। আচ্ছা, দেখো খেয়াল করো, প্রত্যেকটা দেখো। আচ্ছা, একটু এখানে আমি তোমাদেরকে একটু অ্যাড করি। এখানে যদিও অনেকগুলো উদাহরণ আছে, আমি তোমাদের যে কৌশলটা বলছি সেটা হলো শব্দ কেন্দ্রিক। কিন্তু মনে রাখবা, কোনো উপসর্গ যদি আসে, তাহলে উপসর্গের শেষে দন্ত সয় তও হতে পারে, দন্ত সয় থও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এই জন্য তোমরা উপসর্গের বিষয়টা আমরা আলাদাভাবে মনে রাখবো, কিন্তু শব্দ কেন্দ্রিক বিষয়টা খুব সহজে মনে রাখা যায়। শব্দটা শুদ্ধ হলে তারপরে দন্ত সয় থ, আর অশুদ্ধ হলে তারপরে দন্ত সয় ত। লক্ষ্য করো, এখন যেমন আমরা এখানে যদি বলি বিপদগ্রহ বলে কোনো শব্দ নাই, হ্যাঁ। হতাশাগ্রহ বলে শব্দ নাই। আচ্ছা, দেখো অভ্য নাই, ভিন্ন নাই, ওকে। আচ্ছা, আমি তোমাদেরকে যদি আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা আরো মনে হয় বুঝতে পারবে। সেটা হচ্ছে এই যেমন দেখো, আমি বললাম সূর্যাস্ত, হ্যাঁ। লক্ষ্য করো তো, সূর্যা বলে কোনো শব্দ আছে? এই জন্য এখানে দন্ত সয় ত হয়েছে। যেমন আমরা বললাম যে বিপর্যস্ত, দেখো বিপর্য বলে কোনো শব্দ বাংলাতে নাই, এই জন্য এর শেষে কি হয়েছে? দন্ত সয় ত হয়েছে। এক্ষেত্রে আরো একটা ছোট বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই ব্যতিক্রম একদম রেয়ার একটা দুইটা থাকতে পারে। সেটা কি? কেউ যেন আমাকে আবার বলো না যে তাহলে আপনি আমাকে বলেন যে বিশ্বস্ত। বিশ্বস্ত, লক্ষ্য করো, বিশ্ব শব্দের অর্থ আছে, তাহলে এর শেষে তো দন্ত সয় থ থাকার কথা। বিশ্ব তো শুদ্ধ শব্দ। তোমাদের কিন্তু এরকম মনে হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, যদি একটু খেয়াল করো, এখানে যদি একটু লক্ষ্য করো, বিশ্ব শব্দের অর্থ আছে, কিন্তু কেন দন্ত সয় ত? মনে রাখবা, বিশ্ব থেকে বিশ্বস্ত শব্দের উৎপত্তি হয়নি, বিশ্বাস থেকে বিশ্বস্ত হয়েছে, বা অন্য কথায় এটা কিন্তু একটু ব্যতিক্রম। এরকম যে একটা রেয়ার ব্যতিক্রম থাকতে পারে। আমরা তোমাদেরকে কৌশলে মনে রাখানোর জন্য বিভিন্ন ইয়েগুলো সহজ করতেছি আর কি। আচ্ছা, একটু খেয়াল করো, তারপরে খেয়াল করো আরেকটা একদম সহজ একটা নিয়ম পড়াই তোমাদেরকে। সেটা হচ্ছে এই কোনো শব্দের শেষে যদি গামী, মুখী, পন্থী শব্দে দীর্ঘইকার হয়, দেখো যেমন অনুগামী, হ্যাঁ, দ্রুতগামী, অগ্রগামী, ঊর্ধ্বগামী, পশ্চাৎগামী। এরকম মুখী, যেমন দেখো মারমুখী, অভিমুখী, কর্মমুখী, বহুমুখী। এই যে দেখো সবগুলো শেষে দীর্ঘইকার আছে। পন্থী, বামপন্থী, ডানপন্থী, উগ্রপন্থী, মধ্যপন্থী, উদারপন্থী, সংস্কারপন্থী। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বহু রকমের মানুষ আছে, বহুপন্থী মানুষ আছে, তাই না? এই যে এক একটা পন্থা, এক একটা বলা যায় কি তত্ত্ব। তো সেটা আমরা তাহলে বানানটা খেয়াল করলাম, এই বানানগুলো শেষে কি হবে? আমাদের দীর্ঘইকার দিয়ে লিখতে হবে, ঠিক আছে? ওকে, আরেকটা নিয়ম আমরা শিখি। এই নিয়মটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু এই পাশে একটু সুন্দর করে লিখে দিই। সেটা হচ্ছে দন্তস্বর আর হচ্ছে শুধু দন্তস। মনে রাখবে, এই স মানে হচ্ছে সহ বা সাথে, বা কি বলা যায় শহীদ, আর এই স মানে হচ্ছে নিজ। ব্যাস, আমি একটু ভাগ করে ফেললাম। লক্ষ্য করো, আমি এখন যখন বলবো সেটা হচ্ছে এই নিজ, যেমন বললাম স্বাক্ষর, তাহলে এটা ভাঙলে কি হয়? ভাঙলে হবে হচ্ছে, দেখো যদি সন্ধি বিচ্ছেদ করি, সযোগ অক্ষর, তাহলে কি দাঁড়ালো? এই সমানে তো নিজ, এই যে স, এই সমানে তো নিজ, তাই না? ব্যাস, তাহলে নিজের অক্ষর জ্ঞান, তার মানে হচ্ছে নাম স্বাক্ষর, যেটা আমরা সাইন দেই, নিজের অক্ষর জ্ঞান এখানে প্রকাশ পায়। ওকে, এখানে কি হয়? যেমন দেখো, আমি যদি এখন বলি এই যে দেখো স্বাক্ষর, তাহলে এইটা কিন্তু কিভাবে তৈরি হয়েছে? সযোগ অক্ষর, এই সমানে হচ্ছে সহ, তাহলে অক্ষর জ্ঞান সহ, ঠিক আছে? এই জন্য এই স্বাক্ষর থেকেই উৎপত্তি হয়েছে সাক্ষরতা শব্দের। তার মানে বোঝাচ্ছে এটা কিন্তু আর নিজের স্বাক্ষর না, বফলা নাই কিন্তু। তার মানে অক্ষর জ্ঞান সহ মানুষের সংখ্যার হার এখানে প্রকাশ পাচ্ছে। এই জন্য যখন সাক্ষরতা বানান লিখবো আর কি, যে বাংলাদেশের সাক্ষরতার হার, তখন কিন্তু বফলা দেওয়া যাবে না, কিন্তু নাম স্বাক্ষর বলি ঠিক আছে, দেওয়া যাবে। এবার দেখো, আমরা যখন বলি যে সপরিবারে, সপরিবারে শুধু দন্তসা কেন হবে?
সপরিবার। হ্যাঁ, তার মানে নিজের পরিবার সহ। আমরা যদি কেউ বলি যে আপনি সপরিবারে আমন্ত্রিত, আপনি আমাদের বাসায় সপরিবারে আমন্ত্রিত, তাহলে এই সমানে যদি নিজ হয় তাহলে কি দাঁড়ালো সেটা? সেটা হচ্ছে এই যে আপনি নিজ পরিবার আমন্ত্রিত। এটা হাস্যকর হয়ে যাবে না? এটা কি হবে তাইলে? যে আপনি বরং আপনার পরিবার সহ আমাদের বাসায় আমন্ত্রিত। তাহলে সহ অর্থে, এই কারণে এখানে বফলা দেওয়া যাবে না। সেই কথাগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে দেখো। এই সপরিবার মানে পরিবার সহ, আর এই সপরিবার মানে নিজ পরিবার। এই স্বাক্ষর মানে হচ্ছে, এই স্বাক্ষর থেকে দেখো উৎপত্তি হয়েছে সাক্ষরতা শব্দের, আর এই স্বাক্ষর মানে হচ্ছে দেখো নাম স্বাক্ষর বা নাম সই। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার এর পরের নিয়মটা চলে যাচ্ছি। দেখো এরপরে পরীক্ষায় বেশ আসে, বিশেষ করে পরীক্ষা আসছে প্রজ্বলিত বানানটা, উজ্জ্বল বানানটা। প্রজ্জ্বল বলে একটা বানান আছে, এটা একটু ডিপলি আলোচনা করা যেত, কিন্তু এখনো যেহেতু তোমাদের অনেকে সন্ধি পড়ো নাই, তাই আমরা খুব ডিপলি যাচ্ছি না। কিন্তু বিষয়টা খেয়াল রাখো যে জল অর্থ মনে রাখবা দুইটা আর কি, আমি সহজে বলি আর কি। এই যে এই জল, এই জল মানে হচ্ছে পানি, পানি। আর এই যে একটা জল, এটা একটা শব্দমূল, এর সাথে দেখো একটা বফলা আছে। হ্যাঁ, এই যে বফলা যদি যুক্ত করে দেই না, তাহলে এই জল হচ্ছে জলা ধাতু, মানে আলোকিত বা আগুন, এই কথাটা কিন্তু লিখছে। তার মানে এখানে কয়টা শব্দমূল? দুটো। একটা এই জল, যেটার সাথে বফলা নাই, সেটা অর্থ পানি। আর এই জল হচ্ছে প্রতিনিধিত্ব করবে, এই শব্দ অংশ থেকে যে সকল শব্দ তৈরি হয়েছে সেটা আগুন বা আলোর প্রতিনিধিত্ব করে, এবং সেখানে বফলা হয়। যেমন দেখো এখানে বলছে জলা অর্থে, যে জল ধাতু থেকে, জলা অর্থে জল ধাতু, ধাতু মানে হচ্ছে শব্দমূল, ধাতু মানে, এই ধাতু মানে হচ্ছে কি, এই ধাতু মানে হচ্ছে শব্দমূল। হ্যাঁ, আচ্ছা এখন দেখো সমন্বয়ে গঠিত শব্দে সর্বদা বফলা হবে। ঠিক আছে, যেমন উজ্জ্বল মানে আলোকিত হওয়া, প্রজ্বলিত আগুন আছে, জ্বলন্ত। ঠিক আছে, আমি যদি বলি জ্বালানি, তারপর এখন যদি বলি প্রজ্জ্বল, হ্যাঁ, এরকম যত কথা বলবো আর কি, যে জ্বলা, আমার হৃদয়টা জ্বলে যাচ্ছে, মানে আগুনে যেমন পুড়ে গেলে যেমন লাগে, জ্বলে যাওয়া, মানে এই ধরনের ব্যাপার হলে সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু বর্গীয়জার সাথে দেখো বফল হবে, এই যে দেখো বফল হবে। ঠিক আছে, আচ্ছা কিন্তু লেখো খেয়াল করো, বলেছে নাম ধাতু, মানে শব্দমূলটা যদি নাম শব্দ হয়, অর্থাৎ ওই যে পানি অর্থে যদি আসে, হ্যাঁ, এই যে পানি অর্থে দেখো, তখন কিন্তু বফলা ব্যবহার অশুদ্ধ এখানে লিখে দিছে। সহজে গঠিত শব্দমূলে বফলা ব্যবহার অশুদ্ধ। আচ্ছা এখন দেখো তাহলে কি হলো, যেমন নির্জল, সজল, জলজান্ত, জলদস্যু বলে না, জলজান্ত মিথ্যা কথা, জলদস্যু, এরকম যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু ভুলেও কখনো বফলা হবে না। একজন বলল যে সে সজল নেত্রে চেয়ে আছে, সজল নেত্র মানে কি, সজল মানে কি চোখ, তাহলে চোখে কি, সজল মানে কি, একটু আগে রুলস জল সহ। ঠিক আছে, তার মানে তার চোখে জল আছে। এখন বলো চোখে কি আগুন লাগছে না পানি আছে? যেহেতু পানি আছে, তাহলে এই সজল বানানে কি আর বফলা দেওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। ঠিক আছে, আচ্ছা আমি আরো অনেক সময় মজা করে এটা বলি, সেটা হচ্ছে, এটা তো বেসিক, আমি সবসময় বলি যে হচ্ছে যে যদি কোনো শব্দের ভিতরে দেখো আগুন, দেখো একটু আগুন, তাপ, তারপরে কি বলা যায় যে হচ্ছে আলো, এইসব যদি হয় তাহলে মনে রাখবা যে বর্গীয়তার সাথে একটা বফলা হবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে তার উদাহরণ, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, তুমি দেখতে পারো। আর যদি বলো আমি কিছু উদাহরণ অ্যাড করি, দেখো লক্ষ্য করো, যেমন দেখো জ্বর বানানটা, এখন বলো জ্বর বানানে তো আর আগুন নাই, তাহলে কি আছে? জ্বর বানানে কিন্তু দেখো বফলা দেয়, তোমরা এটা খেয়াল করেছো। আমি বলবো এটা তুমি এখন পারবে, আমি তোমাকে বলার কারণে, বা তুমি নিজেও খেয়াল করতে পারছো জ্বরের মধ্যে তাপ আছে। ঠিক আছে, আচ্ছা যেমন আমি যদি তোমাকে বলি দেখো জিন বানানটা, আমরা জানি জিন হচ্ছে আগুনের তৈরি, একটু আগে তোমাদের ভূত দেখাইছিলাম, এখন জিন দেখালাম। ঠিক আছে, লক্ষ্য করো এগুলো দেখো বফলা হয়েছে, এরকম যত আছে আর কি। তাহলে আমরা ওই যে নিয়মটা এখানে একটু বিভিন্নভাবে তোমাদেরকে বুঝাইলাম, একটু খেয়াল রাখবে আর কি। এই নিয়ম থেকে পরীক্ষায় কিন্তু বিভিন্ন সময় এসেছে আর কি, যদি খেয়াল করো। এরপরে দেখো আরেকটা ছোট্ট একটা নিয়ম তোমাদেরকে পড়াই, সেটা হচ্ছে এই যে শব্দের শেষে আরি বা কারি,
শব্দটি ক্রিয়া সম্পাদনকারী তথা কর্তা বোঝালে দেখো শেষের যে রয় দীর্ঘইকার হবে, আর অন্যথায় হ্রস্বইকার হবে। অর্থাৎ শব্দটা যদি দেখো যে কোনো ব্যক্তি বোঝাচ্ছে বা কোনো কর্তা বোঝাচ্ছে যে কাজ করে, বা কোনো ব্যক্তি বোঝায়, তাহলে সেখানে আমরা কি দিব? একটা দীর্ঘইকার দিব। আর যদি শব্দটা আদার্স কিছু বোঝায় বা বস্তু বোঝায়, তখন শেষে হ্রস্বইকার হবে। আমার মনে হয় এটা খুবই সিম্পল একটা ব্যাপার, বুঝতে পারো। যেমন সহকারী, তো একজন সহকারী তো অ্যাসিস্ট্যান্ট, এটা একজন ব্যক্তির ধারণা। উপকারী, ছিনতাইকারী, আবেদনকারী, অধিকারী, নির্মাণকারী, এগুলো দেখো সব দীর্ঘকার দিছে। আবার দেখো সরকারি, সরকারি এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ, এটা কিন্তু কোনো ব্যক্তি না, এই জন্য হ্রস্বইকার। দরকারি, তরকারি, পাইকারি, দেখো সব হ্রস্বইকার হয়েছে। আবার লক্ষ্য করো এখানে যদি খেয়াল করি, তদন্তকারী, হ্যাঁ, আচ্ছা দেখো তদন্তকারী, অংশগ্রহণকারী, বহনকারী, পথচারী, কর্মচারী, সব দেখো দীর্ঘকার। কিন্তু আমরা যখন বলি বারোয়ারি বিতর্ক, ঠিক আছে, তো দেখো বারোয়ারি শেষে কি হয়েছে? দেখো দীর্ঘকার নয়, হ্রস্বইকার, কারণ এটা কোনো ব্যক্তি বোঝাচ্ছে না। আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার। দেখো তো তোমরা এটা হচ্ছে, আচ্ছা দেখো তাহলে এই রুলসটা আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপর আমরা তাহলে দেখি, সেটা হচ্ছে এই সিম্পল একটা রুলস। দেখো দন্ত শয়, তদন্ত শয়, তদন্ত শয় পায়, এরকম যে যুক্ত ব্যঞ্জন গুলো দেখো বিসর্গের পরে থাকলে বিসর্গ লোপ পায়। একটা সময় কিন্তু এগুলো সব বিসর্গ দিয়ে লিখতে হতো, এখন এইগুলো এখন মনে করো সব বাতিল হয়ে গেছে। এখন ডিরেক্ট দেখো দুস্থ বানানে বিসর্গ নাই, দুস্থ হয়ে গেছে। মনস্থ, নিস্পৃহ, দেখো নিস্তব্ধ, খুব সুন্দর। এখনকার সিস্টেমে এটা আপডেট হয়েছে আর কি, তাহলে এটা একটু জেনে রাখলে হয়েছে। এরপর রুলসটা দেখো, খুবই সহজ একটা রুলস। আমি সাধারণত বইয়ে 2টা করে থাকে, আমি তোমাদের একবারে 4টা এক জায়গায় এনে দিলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয় আর কি। হ্যাঁ, লক্ষ্য করো সবাই একটু, যদি একটু খেয়াল করো, আমি রুলসের উপরে কিচ্ছু লিখি নাই, আমি তোমাদেরকে মুখে বলছি, এটা তোমরা একটু সহজ করে মনে রাখতে পারো। দেখো শুদ্ধ অপরাধ, কথাটা শুদ্ধ, তুমি অপরাধের শেষে একটা দীর্ঘই প্রত্যয় নাও, সেটাও শুদ্ধ। দেখো অপরাধী, আবার তার আগে একটা নির উপসর্গ লাগাও, দেখো নির অপরাধ, সেটাও শুদ্ধ। তাহলে মূল শব্দটা শুদ্ধ, আবার দেখো মূল শব্দ অপরাধ শুদ্ধ, অপরাধীও শুদ্ধ, নির অপরাধও শুদ্ধ। এই যে দেখো উপরে লেখা আছে, 3টাই শুদ্ধ। ভুলটা কখন হলো? ভুলটা হচ্ছে যখন তুমি বলতেছো নির অপরাধী, দেখো শেষে দীর্ঘইকারও আছে, আবার শুরুতে উপসর্গ, অর্থাৎ শুরুতে নি উপসর্গ, আবার শেষে দেখো দীর্ঘই প্রত্যয়, দুটো একসাথে চলে আসছে, ফলে এটা ক্রস। দেখো নি আবার এসে দীর্ঘই, উপসর্গ প্রত্যয় দুটোই আসছে, ক্রস। আশা করি বুঝতে পারছো সবাই। এগুলো দেখো একটা আসছে নি, এখানে দেখো একটা আসছে, সব দীর্ঘইকার, তাই এগুলো সব দেখো রাইট হয়েছে। হ্যাঁ, আশা করি আমার কথাগুলো তোমরা ধরতে পারছো। তাহলে মূল শব্দটা রাইট, শেষে দীর্ঘই প্রত্যয় দিলে ওগুলো রাইট হচ্ছে, আবার নি উপসর্গ দিলেও রাইট হচ্ছে, বাট একই সাথে উপসর্গ প্রত্যয় এসে শব্দগুলোকে ভুল করছে। তাহলে এই ধরনের অনেক কথা, দেখো অভিমান, অভিমানী, অথবা নিরভিমান, কিন্তু কেউ যদি বলে নিরভিমানী, এবার কিন্তু ভুল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু ঘুরপেশ লাগে, কিন্তু কেন যে ভুল হয়, এটা রাইট কোনো জায়গায় দেখি ঠিক, কোনো জায়গায় ভুল, এটা আমাদের একটু জটিলতা সৃষ্টি হয়। তো সেটা মনে হয় তোমাদের কাছে সহজভাবে বলা গেল। এগুলো যখন বাক্যশুদ্ধি বা তোমাদের ইন্টারমিডিয়েটেও কিন্তু বাক্যশুদ্ধি আসে, সেটাও তোমাদের কাজে লাগবে। আবার ইউনিভার্সিটিতে রিটেনে যখন শুদ্ধি অশুদ্ধি আসবে, সেখানেও তোমার কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, আরেকটা বিষয় আমরা একটু শিখি, ঠিক আছে? যে সকল তৎসম শব্দে হ্রস্বই বা দীর্ঘইকার এবং হ্রস্ব দীর্ঘকার উভয় শুদ্ধ, সেসব শব্দে কেবল হ্রস্বইকার এবং কেবল হ্রস্বকার হবে। আচ্ছা, এই নিয়মটা তোমরা জানো ছোটবেলায়, এখনো অনেকেরই হয়তো মনে পড়বে যে একদম ছোটবেলায় যখন স্কুলে গিয়েছি, বা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা স্কুলে দেখতাম শ্রেণীকক্ষ বানানে এইভাবে লিখতো, এটা পূর্ব বানান, কিন্তু এটা বর্তমান বানানে দেখো শ্রেণী বানানে দীর্ঘকার হ্রস্বইকার হয়ে গেছে। কিংবদন্তি, দেখো আগের এই যে দীর্ঘকার ছিল, এটা এখন সব ক্রস হয়ে গেছে, এখন সব এইগুলো লিখতে হবে। লহরী, আশা করি বুঝতে পারছি। তবে একটা কথা বলে রাখি, এই যে দাদি চাচি নানি মামির ক্ষেত্রে এটাও রাইট করা যায়, এটাও রাইট, বাট এটা দুটো একসাথে থাকলে এটাকে আমরা রাইট করব, ঠিক আছে? আচ্ছা, এটা একটু খেয়াল রেখো আর কি। এরপরে আর একটা ছোট্ট একটা নিয়ম শিখে দেখি। এটা ছোট নিয়ম না, এটা কিন্তু বেশ বড় নিয়ম। এটা অনেকভাবে মনে রাখা যায়। এতক্ষণ অনেকগুলো নিয়ম আকারে পড়ালাম, কিন্তু একটা কথা মনে রেখো যে এটা এবার হলো নিয়মের বাইরে, এটা ঠিক আছে? এটা নিয়মের বাইরে কি? সেটা হচ্ছে যখন আমার মনে হয় যারা পরীক্ষায় প্রশ্ন করবে, ওরা তো প্রশ্ন যত না তোমাদেরকে মেধা দেখতে চায়। বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়
তুমি দেখবা যে কিছু প্রশ্ন করে, যেটা যেই সেক্টরে কোনো আদৌ কোনো গুরুত্ব বেয়ার করে কিনা আমি জানি না। প্রশ্নগুলো নিয়ম কেন্দ্রিক না, বরং তোমাকে ক্রিটিক্যাল প্রশ্ন করবে যাতে তুমি বাদ হয়ে যাও সেখান থেকে। আবার সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তোমরা এবছর জানো যে একটা সময় দেখতাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এগুলো বেশ করে, কিন্তু এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা কাম করলো, যেটা বলা যায় কি ২৭ সালের সিলেবাস, সেটা বলা যায় যে ২৫ সালের পরীক্ষার মধ্যে ঢুকাই দিল আর কি, মানে ২৫-২৬ সেশনের। রিটেন পাস মার্কের একটা প্রশ্ন করছে, একটা অংশ তুলে ধরছে, সেটা নজরুলের এই লেখাটা তাদের সিলেবাসভুক্ত কিন্তু ছিল না, এটা পরের সেশনগুলোর, কিন্তু অলরেডি তারা সেখান থেকে প্রশ্ন করলো। তো এইটা যিনি প্রশ্ন করুক তার আরো সচেতন হওয়া দরকার ছিল। আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখি যে এটা রানিং সিলেবাস বাদ দিয়ে ওই সে ৫ বছর আগে একটা সিলেবাস ছিল সেই গল্প কবিতা থেকে দু একটা প্রশ্ন নিয়ে ফেলে। এটা যেই করুক এটা তার দায়িত্ব জ্ঞানহীনতা। এই ২-৪টা প্রশ্নের জন্য কত মানুষের জীবনে বিশাল একটা ক্ষতি আসবে আর কি। তো যাই হোক, সেটা একটা আলাদা টপিক। এক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে বানানের ক্ষেত্রে আর কি কিছু আছে নিয়মের বাইরে, কিছু বানান ক্রিটিক্যাল বানান আছে যেগুলো কনফিউশন নিয়ে আসা যায়। সেটা কি, যে তোমার মনে করো দুইটাতেই রস্বইকার, দুইটাতেই দীর্ঘইকার, কোনোটায় আগে রস্বই পরে দীর্ঘ, আগে দীর্ঘই পরে রস্বই, বা এরকম করে বানানের ক্রিটিক্যাল জায়গাটা থাকে, আসলে আমাদের কনফিউশন কাজ করে। ঠিক সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নেই। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন নিয়েছে কোনটা কোনটা দেখো। আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা স্মরণ করলে তো সবই চলে আসবে। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছিল উদিসি, এটা থেকে প্রশ্ন করছে। তারপর সেদিন প্রশ্ন করছিল হরিতকি, এখানে মনে হয় হরিতকিটা আমি দেখছি না আর কি। তো এইটা মনে রাখার বেশ সহজ উপায় আছে। এখানে দেখো একটা কবিতা আকারে দেওয়া আছে, তো এটা তো তোমরা অলরেডি পাবে আর কি। আবার আমরা একটা ভাবে নিতে পারি, বানানগুলো মনে রাখার ক্ষেত্রে আমরা আমাদের মতো করে একটু চিন্তা করতে পারি। সেটা কি করতে পারি, যেমন আমরা কাল্পনিকভাবে ধরে নিচ্ছি যে হচ্ছে ১ মানে হচ্ছে রস্বইকার বা রস্যুকার, আর ২ মানে হচ্ছে দীর্ঘইকার আর দীর্ঘকার। এটা হলো কাল্পনিক, আমরা একটা ধরে নিলাম। ম্যাথ করার সময় আমরা যেমন ধরে নিই, মনে করি এটার মান হলো এক্স, এরকম ধরি না আমরা, ঠিক একইভাবে ধরে নিচ্ছি মনে রাখার স্বার্থে যে রস্বইকার এবং রস্যুকার এর এর ইয়ে হচ্ছে ১, আর দীর্ঘকার এবং দীর্ঘইকার এদের নাম্বার হচ্ছে ২। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি আর কি, এখন যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে এই যে তাহলে রুলসটা কেমন করা যেতে পারে। দেখো মনে করো ২টা ২, হ্যাঁ, ২টা ২ মানে কি দুইটাই দীর্ঘইকার হবে বা দুইটাই দীর্ঘকার হবে। এখন আমরা মনে করো যদি বলি যে জিবি বানানটা, তাহলে জিবি বানানটা কিন্তু দেখো আমরা দুইটাই কি দেখতে পাই, দুইটাই কিন্তু দীর্ঘইকার জিবি। হ্যাঁ, তারপর দেখো আমরা যদি বলি এখন উদিচি, সমীচীন, দেখো প্রতীচি, তারপর আমরা বললাম প্রতীকী, মনীষী, হরিতকী, ভাগীরথী, ভাগীরথী। আমরা মনে করো আরো লিখছি, হ্যাঁ, এটা ২ রুলস এর ভিতরে আছে। হ্যাঁ, আরো লিখি মনে করো মহীয়সী, দেখো বানানের মধ্যে কিন্তু দুইটা দীর্ঘইকার, গরীয়সী, পটীয়সী, বড় অশরীরী আত্মা, শরীরী, হ্যাঁ, অশরীরী আত্মা। আচ্ছা, এরকম অনেকগুলো মনে করো আমি লিখলাম, তাহলে এটার কোড কি দুইটাই ২-২। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। এইবার মনে করো একটা কোড নিলাম ২-১, তার মানে কি আগে দীর্ঘই পরে রস্বই, বা আগে দীর্ঘ পরে রস্যু। তোমার মনে করো হলো সেটা কি, যেমন নূপুর, দেখো নূপুর, এটা একটা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল বানানটা, দেখো আগে দীর্ঘ পরে রস্যু। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে দেখো নূপুর নিলাম, তারপরে যদি একটু খেয়াল করি যেমন জিবি থেকে দেখো জীবিকা, শেষে কাজ যুক্ত হয়েছে, দেখো জিবি বানানের শেষে দীর্ঘইকারটা রস্বইকার হয়ে গেছে, তার মানে আগে দীর্ঘই পরে রস্বই। এখন একটা দীর্ঘ একটা রস্বই, ২-১, আগে দীর্ঘই পরে রস্বই হবে। যেমন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে উদিচি আর প্রতীচি, এই দুইটাতে দেখো যদি খেয়াল করি দুইটাতে কিন্তু ২-২, হ্যাঁ, দুইটা দীর্ঘইকার। কিন্তু লক্ষ্য করো এখানে কি হয়েছে, যখনই আমি বলছি যে দধিচি, আগে দীর্ঘই পরে রস্বই,
তাহলে দেখো মনে হচ্ছে উদ্দিসি, প্রতিসি, দধিসি শুনতে যেন একই রকম, কিন্তু এখানে ভিন্নতা লুকায় আছে। আবার দেখো আমরা এখন যদি মনে করো বলি গীতিকা, বাল্মীকি, কনিনিকা, শারীরিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে অনেকগুলো কথা বলে ফেললাম আর কি। এইভাবে আমরা বেশ কিছু, যেমন এখানে আবার দুইটা দীর্ঘকার দিয়ে একটা উদাহরণ দিইনি না, যেমন মূর্তি পূজা, মূর্তি পূজা দেখো দুইটা দীর্ঘকার। এরকম আরো আছে। আমরা আরেকটা মনে করো রুলস এখানে নিলাম, সেটা কি 1 2 1। সেটা কি তার মানে কি রস্বই দীর্ঘই রস্যু, রস্বই অথবা রস্যু দীর্ঘ রস্যু। যদি আমরা খেয়াল করি দেখো, তাহলে এখানে মনে করো বললাম মুমূর্ষু, 1 2 1 বললাম। পিপিলিকা, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। বিভীষিকা, বিভীষিকা। আবার পরীক্ষায় আসছে মনে করো যে হচ্ছে নিপীড়িত, নিমিলিত। তাহলে আমরা বেশ কিছু লিখলাম। আবার আমরা মনে করো এখানে হিউজ রুলস আনা যায়, সেটা হচ্ছে মনে করো 1 2 1 2। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন আমরা দেখেছিলাম আর কি। সেটা হচ্ছে এই যে নিশিথিনী, দেখো 1 2 1 2, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো যদি আমরা এরকম একটা নিই, মনে করো 1 1 1 1, তাহলে এখানে 4টাই 1 1। সেটা কি হতে পারে? যেমন মুহুর্মুহু, এটা মনে হয় খুব সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2-1 বছর আগে আসছিল। মুহুর্মুহু, ঠিক আছে, মুহুর্মুহু। আবার দেখো নিরিবিলি, তোমরা ধ্বনি পরিবর্তন পড়লে ওখানে একটা অপিনিহিতি বলে একটা বিষয় পড়বে, অপিনিহিতি। ব্যাস। ঝিলিমিলি, আমরা জানি কাজী নজরুলের একটা বইয়ের নাম হচ্ছে ঝিলিমিলি। ব্যাস। তাহলে দেখো সবগুলো রস্বইকার বা সবগুলো রস্যকার। কুহু কুহু হতে পারে, হ্যাঁ, মুহুর্মুহু। তো এইটা আমরা একটা ফ্রেম দাঁড় করালাম তোমাদেরকে, আমি দেখাচ্ছি। এইটা তোমরা যেটা করবে, যেহেতু তোমাদের হাতে এখন অনেক সময়, তোমরা কোনো একটা খাতে একটা নোট করে রাখবে। এই ধরনের কনফিউশনের যত বানান আছে, তোমরা আরো তোমাদের কাছে ইন্টারমিডিয়েটে যে সকল বই আছে বা যে কোনো জায়গা থেকে তুমি নিয়ে নিয়ে তোমার মতো করে একটা নোট করো প্লিজ। দেখো আমরা অনেক বাজারে বই পাবো, এটা পাবো সেটা পাবো। আমি আমার অ্যাডমিশনের সময় আমিও সহায়ক বই নিয়েছি, ফোকাসের লেকচার শিটও ছিল। তো লেকচার শিট থেকে আমি সহযোগিতা নিয়েছি, অনেক নিয়েছি। কিন্তু আমি যেমন গল্প কবিতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি অনেক সময় মূল বইটা একটু বেশি বেশি পড়তাম। মূল যে কোনো জিনিস মূল বই পড়লে না কনফিডেন্সটা একটু বেশি থাকে। আমি তোমাদের প্রতি পরামর্শ দিব আর কি, সব কিছু থাকবে, পাশাপাশি মূল জিনিসটা একটু বেশি বেশি দেখবো যখন দেখবো। আর একটা কথা, নিজের নোটটা নিজের হাতে নোট করা। অনেকে গুছাই দিবে কিন্তু বিশ্বাস করে এটা মনে থাকবে না। তাই যদি থাকতো, আমরা কত ভালো ভালো কিছু ইন্টারনেট থেকে দেখো স্ক্রিনশট দেই, কত ধরনের কত সুন্দর সুন্দর কথা, যেটা আমাদের জীবন বাস্তবতার সাথে অনেক মেলে, এটা কত সেভ করলাম গ্যালারিতে, কিন্তু পরে আর দেখিও না। কিন্তু যেটা একটু সময় নিয়ে সুন্দর করে একটু লেখি বা কোনো কিছু আর্ট করি, এটা করি সেটা করি, এই কথাগুলো না আমাদের হৃদয়ঙ্গম হয়। যখন সময় নিয়ে কোনো কাজ করা হয়, এটা একদম মনের মধ্যে গেঁথে যায়। এই জন্য তোমাদের কাছে হাতে যেহেতু সময় আছে, আজ ছোট ভাই বোন হিসাবে আমার পরামর্শ, তোমরা সময়টাকে কাজে লাগাও। অবশ্যই পার ডে তুমি একটা সময় তুমি রিল্যাক্স থাকবে, ঘুমাবে, খাবে, ঘুরবে, কিন্তু তার পাশাপাশি যদি নিয়মিত কাজ করো, সেটা মনে করো পরিমাণটা কম হলেও এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে, কারণ এটা তোমার ব্রেনের মধ্যে বেশি স্থায়ী হয়। আর একসাথে আমার মনে হয় যারা আগেও অ্যাডমিশন ক্লাস করেছে, তাদের যে অনেকে আছে যে শেষে 3 মাসে একসাথে সব পড়তে আসে, তখন তাদের জন্য অনেক কষ্ট হয়। সে অবশ্যই পড়ে কিন্তু সবকিছু মনে রাখতে পারে না, বা একটু ক্রিটিক্যাল প্রশ্ন করলে মিসিং করে বেশি। আর তোমরা একটু আগে থেকে সচেতন হও, তাহলে তোমরা ইনশাআল্লাহ ভালো করার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। তো ঠিক আছে, আমরা অনেকগুলো বিষয় অলরেডি বলে ফেলেছি। এখন আমার মনে হয় একটা বিশাল ক্রিটিক্যাল একটা টপিক আছে। তো এই টপিকের মধ্যে আমি এখন খুব বেশি ডিটেলস আর যাচ্ছি না, কারণ তোমাদের এইটা পড়তে গেলে যদি ক্লিয়ার আলোচনার জন্য, বানানের অনেক ধরনের ভুল আছে, সেটা পড়াতে গেলে তোমাদের প্রত্যয় পড়াইতে হবে। এখন প্রত্যয়ের নাম, প্রত্যয়ের একটা ধারণা দিতে হবে, আবার অন্যান্য কিছু ধারণা আছে, সবকিছু বিশেষ্য নাউন অ্যাডজেক্টিভের একটা ধারণা আছে। তো এত বিষয়ের মধ্যে এখন আমি যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি। এখানে দেখো, লক্ষ্য করো
দরিদ্র শব্দটা হচ্ছে মূল শব্দ। এই দরিদ্র শব্দের শেষে দেখো তুমি হয় জও নিতে পারো অথবা তা, এই দুটোই হলো প্রত্যয়, যেকোনো একটা নিয়ে তুমি তাকে কি করতে পারবা, এগুলো হচ্ছে নাউন করতে পারবা। এবং এখানে যে শব্দগুলো আছে এগুলো সব অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভে নাউন করতে হলে তুমি জও নিতে পারো, তাও নিতে পারো। কিন্তু মনে রাখতে হবে এই তা প্রত্যয়ের একটা ঝামেলা আছে। তা প্রত্যয়ের কাজই হচ্ছে একটাই, যে অ্যাডজেক্টিভ তার সাথে তা এসে অনলি কি করতে পারে, নাউন করতে পারে। এটা হচ্ছে, এই হচ্ছে রুলস। এখন দেখো, এখন যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে একটু খেয়াল করো, অ্যাডজেক্টিভের সাথে তা এসে কি করতে পারে, নাউন করতে পারে। ঠিক আছে, কথাটা মাথায় রেখো। কিন্তু দরিদ্র যেহেতু অ্যাডজেক্টিভ, তাই তার সাথে দেখো তা এসে নাউন করেছে, এটা রাইট। ওকে, কিন্তু খেয়াল করো দরিদ্রর সাথে জ এসেও কিন্তু নাউন করছে, এটাও কিন্তু নাউন, তাহলে এটাও নাউন, এটাও নাউন। তাহলে সিস্টেম অনুযায়ী অ্যাডজেক্টিভের সাথে তা এসে নাউন করতে পারে। তা প্রত্যয়ের কাজ একটাই। হ্যাঁ, এখন দেখো তা শুধু নাউন করতেই ব্যবহার হয়। এখানে ভুলটা কি? এখানে ভুল হচ্ছে দারিদ্রতা। মূল শব্দ কি ছিল? দরিদ্র, তার সাথে তা দিতে হবে, কিন্তু এখানে একটা আকার দিয়েছে। একটু তথ্য দিয়ে রাখি, কোন শব্দের শেষে তা যুক্ত হলে মূল শব্দে কোনো পরিবর্তন হবে না। এই যে দেখো দিন, তার সাথে তা, দীনতা, রাইট। দরিদ্র, দেখো দরিদ্রতা, দেখো আকার নাই। হ্যাঁ, সুজন, সুজনতা, রাইট। দেখো সুন্দরতা, স্বতন্ত্রতা, বিচিত্রতা। ওকে, তাহলে তা যুক্ত হলে মূল শব্দে কোনো পরিবর্তন হবে না। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখানে ভুলটা কি হয়েছে? এটা হইলো। আবার এখানে আরেকটা ভুল হইতে পারতো, এখানে একটা জফলা দিলাম মনে করো, এর ভিতরে জফলা দিলে কি হইতো, এই পর্যন্ত হতো নাউন, তার সাথে আসছে তা, ইকুয়াল কি ক্রস, বাতিল। কেন? নাউনের সাথে তা আসতে পারে না, অ্যাডজেক্টিভের সাথে তা এসে নাউন করতে পারে। ওকে, খেয়াল করো, দিন শব্দ, দিন মানে নিঃস্ব, যার টাকা পয়সা নাই। ঠিক আছে, তাহলে দৈন্য হতে পারে, জ নিলাম, অথবা তা নিলাম, দীনতা, দুটোই রাইট। কিন্তু কেউ যদি বলে দৈন্যতা, ভুল। সুজন, দেখো সৌজন্য হতে পারে, সুজনতা হতে পারে, কিন্তু আমাদের সমাজে সৌজন্য কথাটা আমরা ইউজ করি, সুজনতা ব্যবহার করি না। সৌন্দর্য ইউজ করি, সুন্দরতা ব্যবহার করি না। ঠিক আছে, আবার একটা জিনিস দেখো, এখানে দেখো আমাদের সমাজে দৌর্বল্য আবার ইউজ করি না, বাট দুর্বলতাটা ব্যবহার করি। মানে যে কোনো একটা ইউজ হয় বেশি, একটা অনেক সময় প্রচলিত হয় কম। যেমন তরল, তরলতা, তারল্য কথা ব্যবহার করি, কিন্তু সরল, সরলতা ব্যবহার করি, সারল্য কথা কিন্তু আমরা ইউজ করি না। তার মানে একটা রূপ ব্যবহার করি, একটা অনেক সময় করি না। একটু দ্রুত বলছি, কারণ এই জায়গাটা আমরা হচ্ছে বলা যায় যে কি বলা যায়, এখন বেশ কিছু ক্রিটিক্যালিস্টিস আছে, তো আমরা এখন সব বিষয় নিয়ে আলোচনা এখন করছি না। তোমরা একটু খেয়াল করো, তারপর আমি যেটা বলছি তোমরা মনোযোগ দিয়ে শুনলে একটা ধারণা পাবে। এই ধরনের ভুল অনেকে যেটা মনে করে আর কি, যে মনে হয় যে যেহেতু দৈন্যতা হয় না, দারিদ্রতা হয় না, সৌজন্যতা হয় না, সৌন্দর্যতা হয় না, মানে জয়ের পরে তা দিলেই ভুল। এটা কিন্তু ভুল, এই চিন্তাটা করা যাবে না। যে জফলার পরে তা বসে না, এই চিন্তা যদি তুমি করো তাহলে কিন্তু ভুল করবা। জফলার পরে তা বসতেও পারে, আবার বসতে নাও পারে। তাহলে এখন প্রশ্ন, কখন বসবে কখন বসবে না? প্রশ্ন হচ্ছে, মনে করো কোনো শব্দটা শেষে জফলা আছে, কিন্তু শব্দটা একটা অ্যাডজেক্টিভ শব্দ, বিশেষণ, তাহলে তার সাথে অবশ্যই তা হতে পারবে, অ্যাডজেক্টিভ প্লাস তা দিয়ে নাউন হয়ে যাবে। যদি বলে এটা কিভাবে হচ্ছে, তাহলে দেখো, সেটা হচ্ছে, মনে করো আমি বললাম শূন্য, আমরা জানি শূন্য কথাটা অ্যাডজেক্টিভ, যেমন শূন্য হৃদয়, শূন্য ঘর, তাহলে ঘরকে মডিফাই করেছে, খালি ঘর, খালি হৃদয়, তার সাথে এখন তা দিয়ে দিলাম, ব্যাস 100% রাইট, নাউন হয়ে গেছে, অ্যাডজেক্টিভ প্লাস তা দিয়ে নাউন হয়ে গেল। আমি এখন বললাম যোগ্যতা, তাহলে যোগ্য কথাটা কি? এগুলো সব অ্যাডজেক্টিভ, তার সাথে তা যুক্ত হচ্ছে, ইকুয়াল রাইট, নাউন হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমরা যদি খেয়াল করি আর কি, যে তাহলে দরিদ্র, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, দরিদ্র, এজন্য এর সাথে তা দেওয়া যাচ্ছে, কিন্তু দারিদ্র যখন বলছি ওইটা কিন্তু নাউন হয়ে গেছে, তাই তার সাথে আর তা দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি আর কি, তাহলে এটা একটা সিম্পল একটা ব্যাপার বললাম তোমাদেরকে, অনেক সময় তোমাদের মনে হইতে পারে, দেখি তোমরা কেমন কি বুঝছো, আমাকে কমেন্টসে জানাও তো। এটা ভুল না ঠিক? ন্যায্যতা, একজন বলছে ভুল, একজন বলছে ঠিক। থিওরিস্ট, তুমি কি অনেক থিওরি উৎপাদন করো? তাসিন খান, হাসিব, হাসিব বলছে কমেন্টস পড়েন তো, কমেন্টস এখন যেটা জিজ্ঞাসা করছি সেটা তো করো না। আচ্ছা, আগে হয়তো বেশ কিছু বিষয় লিখছো তুমি, একটু পরে দেখি আর কি।
খেয়াল করো, তাহলে ন্যায্য কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আসেন ওর পাশে চলে গেছে। আচ্ছা, ন্যায্য কথাটা মনে রাখবে অ্যাডজেক্টিভ। কেন আমরা বলি না ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, ন্যায্য কথা, তাহলে ন্যায্য কথাটা অ্যাডজেক্টিভ, তাই তার সাথে তা এসে কি হয়ে গেল, নাউন হয়ে গেল, ঠিক আছে, রাইট। তাই ন্যায্যতার ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে হবে, এই কথাটা কিন্তু রাইট। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি আমরা সবাই এখন। অনেকেই এটা একটু যদি আমরা খেয়াল করি আর কি, তা দেখো শূন্যতা বলি, যোগ্যতা বলি, ন্যায্যতা বলি, ঠিক আছে, এই। আচ্ছা, এখন এখানে যদি বলি আর কি, তাহলে আমরা বেশ কিছু বিষয় এখন একটু দেখলাম। এখানে অনেকগুলো বিষয় লিখে ফেলেছি, এখানেও এরকম আরো অনেক উদাহরণ আছে, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে শব্দের শেষে যদি তা যুক্ত হয় তাহলে মূল শব্দটা ঠিক থাকবে। সরল সরলতা, তরল তরলতা, দেখো তরল তরলই আছে, এক একতা, কিন্তু একের সাথে জফলা লাগাও এক ঐক্য হবে না, ঐক্য হয়ে যাবে। আমরা বুঝতে পারছি। পণ্ডিত জফলা লাগাও পাণ্ডিত্য হবে, পর্বত পার্বত্য হবে, রাইট? তাহলে এখন আমরা কি বুঝতে পারছি, জ প্রত্যয় আসলে শব্দটার প্রথম বর্ণে একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা আমি এখানে একটু লিখে দিই তোমাদের। প্রথম বর্ণে, বা এটাকে আবার বলে হচ্ছে আদিস্বর। আদিস্বরে কি হবে, আদিস্বরে অ থাকলে আ হয়ে যাবে, রস্বই দীর্ঘ থাকলে ওই হয়ে যাবে, আর রস্যু দীর্ঘ থাকলে ও হয়ে যাবে, ব্যাস। এই কয়টা বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে তরল শব্দের সাথে দেখো প্রথম বর্ণে একটা অ আছে, আর শেষে জ আসছে, যখনই জ আসছে দেখো তর সাথে আ হয়ে গেছে, অটা আ হয়ে গেল, অটা আ হয়ে গেছে। দেখো দুর্বল শব্দে দেখো রস্যুকার আছে, আমরা বলছিলাম রস্যুকার বা দীর্ঘকার থাকলে কি হবে, ঔকার হয়ে গেছে, এই দেখো দুর্বল। সম শব্দের শেষে দেখো শুরুতে অ আছে, মধুরে অ আছে, তাহলে অ কি হয়ে গেছে দেখো, সব আ হয়ে গেছে, সাম্য মাধুর্য, মধুর্য কিন্তু না, মাধুর্য। আবার দেখো এক, একের পরে জফলা আসছে, এটা আবার একটু এই নিয়মে নাই কিন্তু, ঠিক আছে, এক হয়ে গেছে ওই। আচ্ছা, তাহলে একটু আমরা জেনে রাখলাম এ অনেক সময় কি হয়, ওই হয়, এটা একটু ডিফারেন্ট এখানে আছে। বা আমরা আরো উদাহরণ তোমাদেরকে দিলে তোমরা বুঝতে পারবে একটু আগে। সেই উদাহরণটা দেখানোর জন্য আগের স্লাইডটা দেখলে বুঝতে পারবে। এই যে দেখো দিন, দিন শব্দে দেখো দীর্ঘ হয়ে যাচ্ছে, আবার দতে অ আছে, অ আ হয়েছে, দেখো দীর্ঘ হয়ে ঐকার হয়েছে, রস্যু ঔকার হয়েছে, রস্যু ঔকার, আবার এখানে অ আ হয়েছে, রস্যইকার ঐকার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, যেমন বিপরীত বৈপরীত্য, বিমান বৈমানিক, হ্যাঁ, শব্দের শেষে সাধারণত কি কি যুক্ত হলে এরকম হয়, শেষে শেষে ইক, জ, জফলা এরকম থাকলে আমরা একটু ধারণা দিচ্ছি, কারণ প্রকৃতি প্রত্যয় তোমাদের আবার ইন্টারমিডিয়েটে পড়া নাই। আচ্ছা, এই জন্য প্রকৃতি প্রত্যয় যেহেতু এখানে আসছে, সেই জন্য পুরো প্রকৃতি প্রত্যয় তার বলতে পারতেছি না, এগুলোকে প্রত্যয় বলে। তো সব কিছু প্রত্যয় আছে শব্দের শেষে আসলে মূল শব্দ ঠিক থাকে, আর কিছু প্রত্যয় আছে শব্দের শেষে আসলেই মূল শব্দে একটা পরিবর্তন হয়, প্রথম বর্ণে একটা পরিবর্তন হয়। যেমন তুমি লক্ষ্য করো ভাই, মনে করো অর্থ, তার শেষে ইক লাগাও তো, আর্থিক, কেন অর্থিক বলতেছে না তো। পরিবার, তার শেষে ইক লাগাও, কি হবে, পারিবারিক, কেউ তো বললো না পরিবারিক। তাহলে এখানে কেন ঘটনা ঘটছে দেখো, শেষে ইক যুক্ত হলে অটোমেটিক প্রথম বর্ণের অটা আ হয়ে যাচ্ছে। আবার দেখো ইতিহাস, তার শেষে ইক লাগাও, ঐতিহাসিক ওই হয়ে গেছে। উপন্যাস, তার শেষে ইক লাগাও, ঔপন্যাসিক। উপনিবেশ, ঔপনিবেশিক, এরকম আর কি। তা এই পরিবর্তনগুলো এখানে আছে, বানানের আরো বিষয় আছে, জটিল বিষয়গুলো আছে আর কি। আচ্ছা, হ্যাঁ লক্ষ্য করো, যতটুকু দেখলাম এখন দেখো তোমাদেরকে আমি এতটুকু মনে হয় ধারণা দিতে পারছি যে অনেকগুলো রুলস আছে, খুবই সহজ, একবার পড়লে আমার মনে হয় যে কেউ এটা পারে। আর কিছু আছে এটার সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত আছে। তো আমরা যেহেতু করোনাকালীন সময় আমাদের একটা শর্ট সিলেবাস এসএসসি তে ছিল, বা ইন্টারমিডিয়েটও আমরা এই অংশটা শেষ করেছি, ফলে আমাদের কিছু জায়গায় একটু দুর্বলতা রয়ে গেছে। এটা আমাদের কলেজ বা আমাদের শিক্ষকদের দায় আমি বলবো না, এটা আমি বলবো বরং হচ্ছে ঊর্ধ্বতন যারা কারিকুলাম দেয়, যারা হচ্ছে ইয়ে করে, করোনার দোহাই দিয়ে যারা একটা রাজনীতি করছিল, এই সিস্টেমের কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে আর কি। তো এই জন্য
সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট করে, যে প্রশ্নটা একদম সিলেবাসের বাইরে থেকে দেয় সেটা তো আর আমরা কিছু বলার নাই। এটা যে ফার্স্ট হবে তার ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রে হবে, এটা আমরা সান্ত্বনা হিসেবে বলতেছি আরকি। যেটা হওয়া উচিত না। কোনো বাইরের প্রশ্ন সিলেবাস বহির্ভূত একটা সিলেবাস দিয়ে আরেকটা জায়গা থেকে প্রশ্ন করা উচিত না। সেটা ২-১ টা করলে করবে, সেটা আমাদের কিছু করার নাই। কিন্তু যেগুলো আমাদের নিয়মের মধ্যে থেকে আসবে সেগুলো আমরা এখন থেকে প্র্যাকটিস অনেক বেশি করব। অনেক পড়ালেখার জায়গাটা আমরা এমন স্ট্রং করব, আমাদের নীতি থাকবে, প্রস্তুতি হবে কঠিন, যুদ্ধ হবে সহজ। এটা সেনাবাহিনীর যে স্লোগানটা সেটা আমরা কাজে লাগাবো। তো সেটা যদি একটু কাজ করি তাহলে ভালো হয়। আমাকে প্রাপ্তি তাহাচ্ছিন বা আরো ২-১ জন মনে হয় এর আগেও লিখছে কিনা যে একটু রিটেন নিয়ে কিছু বলেন স্যার। আচ্ছা, রিটেন হচ্ছে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন হয়। এক্ষেত্রে ব্যাকরণের বিভিন্ন জায়গা থেকে আনতে পারে এবং গল্প কবিতার একটা অংশ তুলে দিয়ে সেখান থেকে কিছু প্রশ্ন করে। এই হচ্ছে বাংলা রিটেন। তো বাংলা রিটেনের ক্ষেত্রে সাধারণত ২০ মার্কের প্রশ্ন করে আমাদের। তো ২০ মার্কের মধ্যে এই বছর গল্প কবিতা থেকে যে অংশটুকু তুলে দিয়েছে সেখান থেকে ৫ মার্কের প্রশ্ন করছে। এরকম এর আগেও একবার করছিল, ৫ মার্কের প্রশ্ন করছে। মোট ৭ বার প্রশ্ন করেছে, তার মধ্যে ২ বার ৫ মার্কের প্রশ্ন করছে, আর বাকি ৫ বার প্রশ্ন করেছে একটা গল্প কবিতার অনুচ্ছেদ দেয়, সেখান থেকে ১০ মার্কের প্রশ্ন করে। যদি ৪ টা প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে ২.৫ করে ১০, যদি ৫ টা প্রশ্নের উত্তর করতে হয় তাহলে ৫ প্রত্যেকটায় ২ করে হয় ১০। আর যদি ৫ মার্কের হয় তাহলে ৫ টা প্রশ্নে প্রত্যেকটা ১ করেও হতে পারে। এইটা হচ্ছে তোমার সাহিত্যের অংশ থেকে বা গল্প কবিতার যে অংশটুকু তুলে দিবে আরকি। একটা অনুচ্ছেদ তুলে দিয়ে সেখান থেকে প্রশ্ন করবে। বাকি যে ৫ মার্কের প্রশ্ন হয় সেটা কি প্রশ্ন আসতে পারে? অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তোমরা ইন্টারমিডিয়েটে অনেকগুলো যেমন করেছো, প্র্যাকটিস করেছো, যেমন বাক্য শুদ্ধি হতে পারে, অনুচ্ছেদ শুদ্ধি হতে পারে, এরকম ৫ মার্কের প্রশ্ন দিতে পারে। ৫ টা আ শব্দ দিয়ে তোমার বাক্য রচনা করতে দিতে পারে। বা তোমার বলতে পারে বিশেষ্যকে বিশেষণ করো, বিশেষণকে বিশেষ্য করো, এবং সারাংশ দিতে পারে, সারমর্ম দিতে পারে, ভাব সম্প্রসারণ দিতে পারে। এই ধরনের বা একটা ইংরেজি একটা অনুচ্ছেদ দিয়ে সেটার অনুবাদ জানতে চাইতে পারে। এই ধরনের প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটি করে থাকে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও মোটামুটি আ এর বাইরে হয়তো ২-১ রকমের বিষয় থাকতে পারে, কিন্তু মেক্সিমাম জায়গাগুলো এভাবেই প্রশ্ন করে আরকি। এক্ষেত্রে আমরা আপাতত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই বলতেছি। একে, একে তোমাদের বিশ্ববিদ্যালয় আলাদা করেও তোমাদের কিছু ক্লাস দিবে। তো এখন আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে পারতাম। আরো সামনে আমাদের অনেকগুলো প্রস্তুতি রয়েছে। কিন্তু আমরা নত্যবিধান, সত্যবিধানের উপর আলাদা একটা ক্লাস করব। আজকে করতে গেলে একটা লং টাইম ক্লাস হয়ে যাবে। যেটায় আসলে তোমাদের টিকে থাকা নিয়ে আমি এখানে খুব সহজভাবে অনেকগুলো বিষয় লিখে আনছিলাম। একটু বুঝাই বললে হয়তো সহজ হতো। তোমরা আশা করছি আমাদের সাথেই আছো। একে, একে সব ক্লাসগুলোই তোমরা পাবে ইনশাআল্লাহ। হাসিব লিখেছে যে আরইউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিব? আচ্ছা, শুরুতেই বলি হাসিব, আ রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি যেটা তুমি মনে হয় আগের ইয়ারের, আমরা পরের ইয়ারের ক্লাস নিচ্ছি, তারপর তুমি প্রশ্ন করেছো বলে রাখি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার কোনো শর্ট সিলেবাস তো মানবে না। দ্বিতীয়ত তাকে প্রেডিক্ট করা কঠিন। যেহেতু প্রশ্নের পরিমাণ বেশি, তারা এমনও কিছু জায়গা থেকে প্রশ্ন করে। তুমিও খেয়াল করেছো, যেহেতু তুমি আগে ক্লাস করেছো ভাইয়া। আ যেমন তুমি দেখবা বাচ্য যেটা ভয়েস, কোন বিশ্ববিদ্যালয়ে তেমন প্রশ্ন এখান থেকে করে না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকবার করছে। তুমি দেখবা ক্রিয়ার কাল ঢাবি ১-২ বার করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন করছে। এরকম অনেক ছোটখাটো ব্যাপার আছে বাংলা ব্যাকরণে, সেসব জায়গায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে এবং নাটক উপন্যাস বা সব জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে। এটা মাথায় নিয়ে যেহেতু হাতে বেশ কিছুদিন সময় পাচ্ছ, অনেকদিন তুমি পড়ালেখার মধ্যে আছো, তুমি নিজেরা একদম জিরো টলারেন্স ঘোষণা করে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে তুমি পড়ালেখাটা করো বা রিভিশনটা দাও। তাহলে ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবে আরকি। আমি খাস করে দোয়া করছি। তুমি বেশ কিছু আমি এখন আরো কয়েকটা বিষয় দেখলাম। তোমার মনের মধ্যে বেশ কিছু অভিযোগ আছে। যদি আমার সাথে কখনো দেখা হতো তাহলে ভালো হতো। আ তুমি বা আমাকে যদি পার্সোনালি কিছু বিষয় বলো, আমি সেই বিষয়গুলো সর্বোচ্চ চেষ্টা করব সমাধানের জন্য আমার জায়গা থেকে। আর তোমার প্রতি আমি খাস করে দোয়া করছি। কোনো না কোনো জায়গায় হয়তোবা এমনিতে প্রত্যাশা প্রাপ্তির দ্বন্দ্ব থেকে সংকট তৈরি হয়, হয়তো সেটা হয়েছে। তো তুমি আমাদেরকে একটু জানালে সেটা আমরা পরবর্তীতে জন্য যাতে কোনো রকম কোনো মিসিং না হয় সেটার জন্য আমি কাজ করব এবং তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে সবসময়। শেষ টাইমে তুমি একটু গুছিয়ে পড়ো যাতে তোমার অবস্থানটা আরো ভালো করা যায়। আর এক্ষেত্রে আরেকটু বিষয় বলব, তোমরা পরবর্তী সেশনে যে সকল শিক্ষার্থী ছোট ভাই বোনরা আজকে আমাদের সাথে এতক্ষণ ক্লাস করেছো বা আছো, এবং বিশেষভাবে যদি আমাদের কোনো অভিভাবক, আমাদের আঙ্কেল আন্টিরা থাকেন, সবার প্রতি আমার পরামর্শ যে একটা কথা মনে রাখবেন, আ আমাদের দেশটায় আমাদের অনেক বলা যায় বিশ্ববিদ্যালয় থাকা উচিত বা বিশ্ববিদ্যালয় আছে অনেকগুলো, কিন্তু হয়তো বিশ্ববিদ্যালয়ের মতো এখনো ফাংশন করতে পারেনি। আমরা তৃতীয় বিশ্বের দেশ। এখানে আসলে সব বিশ্ববিদ্যালয় বিশ্বমান তো স্ট্যান্ডার্ড মেইনটেইন করে না। সেই কারণে এখানে প্রতিযোগিতাটা, যে কয়টা বিশ্ববিদ্যালয় আছে এখানে আসন সংকট আছে। প্রতিযোগিতাটা অনেক বেশি ডিফিকাল্ট। সবার আবার প্রাইভেট বা বাইরের দেশে পড়ার মতো সক্ষমতা নাই। এইজন্য আমরা যদি আগে থেকে
একটু পড়ালেখা করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক সহজ। শুধুমাত্র আগে থেকে পড়লেই হবে না। যে টপিকগুলো তুমি একটু বিগত সালের, আমি সবার উদ্দেশ্যে বলব তোমরা একটা প্রশ্ন ব্যাংক সংগ্রহ করবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত কয় বছরের অন্তত ৫ থেকে ৭ বছরে কি ধরনের প্রশ্ন আসছে, কোন টপিক থেকে আসছে। এইগুলো একটু বিশেষভাবে আমরা একটা সার্ভে করব। তারপরে যে জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে সেই জায়গাগুলো আমরা এখন থেকে দেখো, একটা থিম আমাদের এই জেনারেশনের একটা এই ১৮ বছর বয়স আমাদের, তাই না? সুকান্ত ভট্টাচার্য যেমন বলে গেছে এই সময়টা আসলে আত্মবিশ্বাসের। অন্য কারো কথা শুনতে ভালো লাগে না। নিজের যা ইচ্ছা তাই করতে মন চায়। কিন্তু আমার পরামর্শ এজ এ ছোট ভাই বোন হিসেবে, আমার কথা তুমি না শুনলেও কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন ব্যাংকটা একটু দেখিও। প্রশ্ন ব্যাংকে যে টপিক আছে সেটা তোমার ভালো লাগুক আর না লাগুক, যেখান থেকে ইউনিভার্সিটি গুলো প্রশ্ন করে সেই টপিকগুলো তোমাকে আজ হোক কাল হোক পড়তে হবে। তুমি যত দ্রুত পড়ে ক্রিটিক্যাল প্রশ্নগুলো সলভ করতে পারবে, তত তুমি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তোমার পদযাত্রা যে শুরু হয়েছে সেটা সাড়া পাবে। এজন্য তোমরা এই কাজটা করবে। আর আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে তোমরা এই টাইমে এসে, তোমাদের আবার আমি শুরুতে যে কথা বলছি, একটা কথা আবারও স্মরণ করে দিচ্ছি, শর্ট টাইম প্লেজার উইল গিভ ইউ লং টাইম পেইন, বাট শর্ট টাইম পেইন উইল গিভ ইউ লং টাইম প্লেজার। তো আশা করছি তোমরা তোমাদের লেখাপড়ার যে পরিবেশটা সেটা একটু গুছিয়ে নিবে। যেহেতু সামনে তোমাদের অনেক বড় একটা পড়ালেখার টাইম, খুবই মনোযোগী থাকতে হবে। তোমার নিজের যে আমরা একটা পরিবেশ নিজেরাই ক্রিয়েট করি। অনেকে আছে অভ্যস্ত আড্ডা দিয়া এটা করা, সময় নষ্ট করা। অনেক নানাবিধ কাজের সাথে আমরা জড়িত। অনেক বেশি ফোন চালাই কিন্তু কাজের কাজ করি না। অনেকেই ফোন চালিয়ে অনেক ইনকাম করতেছে, অনেক কিছু তৈরি করছে। আর এমন আছে যে আর আমি হলো ভোক্তা। আমি খালি এই ফোনটাই, মানুষের খালি শুধুমাত্র কি ইনকামের একমাত্র কি কাস্টমার হয়ে গেছি। এটা না হয়ে বরং আমরা আ এটাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায় সময়টা, সেই কাজটা আমরা করব। তোমরা আগে থেকে সচেতন হবে, সেই দোয়া করছি। ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ইনশাআল্লাহ তোমাদের পাশে থাকবে, দিক নির্দেশনা দিবে। তোমরা যারা আমাদের পরিবারভুক্ত হবে তোমাদেরকে পরিচর্যা করবে। আ ইওর মেরিট, আওয়ার স্কুলিং, ইওর অ্যাডমিশন, যে স্লোগান ফোকাসের সেটা তোমাদের ক্ষেত্রে মানে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে। সেই কামনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।